প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাই। আমাদের সাথে আছেন শেখ ফরিদ ভাই। তিনি একজন অ্যাক্টিভিস্ট এবং বিশ্লেষক। শেখ ফরিদ ভাই আপনাকে স্বাগত জানাই। শেখ ফরিদ ভাই, আপনাকে শুনতে পাচ্ছি না কোনো একটা কারণে। হ্যাঁ, আমি কি শুনতে পাচ্ছি না? আপনার হ্যাঁ, দর্শক এবং আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। জি। প্রিয় দর্শক, গতকাল আমাদের এই শোটি হয় বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 10টায়, দেশ ও দশের কথা। কিন্তু আমি ট্রাভেলের মধ্যে, মানে হিজরতের মধ্যে আছি হিসাবে এটা সম্ভব হয়নি আজকে, তাই চেষ্টা করলাম। শেখ ফরিদ ভাই, আমরা শুরুতেই একটু বাংলাদেশের প্রসঙ্গ দেখি। কি আর বলবো, যে খুবই তো ভয়াবহ। আজকে দেখলাম যে কুশলবরণ চক্রবর্তী, ডক্টর কুশলবরণ চক্রবর্তী, তিনি একজন সহযোগী অধ্যাপক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংস্কৃত বিভাগ। তিনি গত 1 দশক ধরে তো বলাই যায় যে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু হিন্দু, তিনি যেহেতু হিন্দু ধর্মের মানুষ, তো হিন্দুদের রাইটস নিয়ে যারা সোচ্চার, তাদের মধ্যে অন্যতম প্রধান মুখ আমি বলবো কুশলবরণ চক্রবর্তীকে। কারণ আরো যারা হিন্দু নেতা আছেন, কোট আনকোট হিন্দু নেতা, তারা কোনো না কোনো পক্ষের দালালি করেন, কোনো না কোনো স্বার্থের পেছনে ঘোরেন। আমি কুশলবরণ চক্রবর্তী স্যারকে দেখেছি যে তিনি নিরপেক্ষভাবে, তিনি এই যে মানুষ, বাংলাদেশের সবচেয়ে নিপীড়িত যে জনগোষ্ঠী, তার নাম হিন্দু ধর্ম, হিন্দু ধর্মের মানুষজন 47 থেকে শুরু করে, 47 আগে তো হয়েছে, দেশভাগের পর থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত তারা বিতাড়িত হয়ে যাচ্ছেন। 1971-এ হিন্দু ধরে ধরে হত্যা করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে। তো এই বাংলাদেশের ভূমিপুত্র বা ভূমিকন্যা যদি আপনি বলেন, তাহলে হিন্দু ধর্মের মানুষদেরকে বলতে হবে। তারাই এই বাংলাদেশের প্রধান ছিল। তারপরে ইসলাম আসলো, বা এর আগে বৌদ্ধ, বা পরে বৌদ্ধ, অনেক আমাদের অনেক কিছু গেছে এসছে। কিন্তু এই ভূমিপুত্র ভূমিকন্যাদের উপরে এত রাগ, এত ক্ষোভ ইসলামিস্টদের, সেটা তো আমরা জানি। তারা এই ধর্মের মানুষজনকে প্রতিনিয়ত নির্যাতন করে। তো সেই নির্যাতনের প্রতিবাদ করে কুশলবরণ চক্রবর্তী যেহেতু ভোকাল ছিলেন, স্বাভাবিকভাবে তার উপরে ইসলামিক সন্ত্রাসীরা চটবে। কারণ চিন্ময় কৃষ্ণ দাস নামটা মনে আছে শেখ ফরিদ ভাই, আপনার তো নিশ্চয়ই মনে আছে, দর্শকদের বোধহয় মনে টনে নেই, কারণ এটা খরচের খাতায় ফেলে দেয় হিন্দুরা সাধারণত। স্বার্থ উদ্ধার হয়ে গেলে, বা স্বার্থ উদ্ধার হোক আর না হোক, একটু ঝামেলা থাকলে সেখানে আর পক্ষ বিপক্ষ দেখে না, নিজে ভাবে যে ওকে আমার কি হবে, থাক দরকার নেই। তো কুশলবরণ চক্রবর্তী চিন্ময় কৃষ্ণ দাসের সাথে শেষ সমাবেশগুলোতে একসাথে ছিলেন, এবং তিনি অ্যারেস্ট, অর্থাৎ চিন্ময় কৃষ্ণ দাস অ্যারেস্ট হয়ে জেলে। তিনি কবে ছাড়া পাবেন এর কোনো নামগন্ধ নেই, আমরা জানি না, এটা কেউই জানে না। এখন কুশলবরণ চক্রবর্তীর উপরে হামলা হয়েছে তারই বিশ্ববিদ্যালয়ে। তিনি তার যে সাধারণত পদোন্নতি যাদের হয়, সেগুলো তো দালালি করে তদবির করে হয়। তিনি তার যোগ্যতা বলে তিনি এক্সাম দিতে গেছিলেন, পদোন্নতির এক্সাম, এবং সেখানে 4 জন পরীক্ষা গ্রহণকারীর মধ্যে একজন ছিলেন হিন্দু ধর্মের এবং বাকি 3 জন মুসলিম। সেটা সমস্যা না, সেখানে জামাত শিবিরের সন্ত্রাসীরা গিয়ে তার উপরে হামলা চালিয়েছে স্বয়ং উপাচার্যের অফিসে। চলুন আমরা ক্যাম্পাসে কিভাবে আসছে এটি ছাত্ররা প্রশ্ন করছে একজন সহযোগী অধ্যাপককে, এবং তার বিশ্ববিদ্যালয়ে একজন সহযোগী অধ্যাপক, তিনি কেন ক্যাম্পাসে এসেছেন, তার বিশ্ববিদ্যালয়ে সেই উপাচার্যের রুমে বসে এই চিৎকারটা করছে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, এবং আপনি দেখতে পাচ্ছেন, আবার একটু দেখি। উন্মাদনা দেখেন শেখ ফরিদ ভাই, কুশলবরণ চক্রবর্তীর সামনে এই বেয়াদবি করছে। দেখছেন এই ছাত্ররা কিভাবে বেয়াদবিটা করছে। চুপ কর, এই কালো কালো শার্ট পরা। এখানে শেখ ফরিদ ভাই দেখতে পাচ্ছেন উপাচার্য বসে আছে, দেখতে পাচ্ছেন ইউনুসের মতো উপাচার্য বসে আছে, যার কোনো ক্ষমতা নেই, যার কোনো কিছু নেই। এবং আমি যে দাবি করলাম এরা জামাত শিবিরের সন্ত্রাসী, ইসলামিক সন্ত্রাসী, এই দাবির পক্ষে তো প্রমাণ দিতে হয়। চলুন তাহলে এই প্রমাণগুলো একটু দেখে নিই, কারণ অনেকে তো আবার ইমানে আঘাত পায় জামাত শিবিরের ব্যাপারে কিছু বললে। তো আমরা চলুন এক সেকেন্ড, আমি তাহলে এই স্ক্রিনটাকে ক্লোজ করি, একটু সময় দেবেন। এই ছবিগুলো একটু ভালো করে দেখা উচিত। ওকে, আমি দুঃখিত দর্শক, আমাকে একটু ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমি এখন
কানাডায় আছি, কানাডার টরন্টোতে আছি, বেড়াতে এসেছি। তো এখানে কয়েকদিন থাকবো, তারপরে অন্যান্য শহরগুলোতে যাবো কানাডার। তো আমার কাছে আসলে স্ক্রিন একটা এবং লাইটস এবং অন্যান্য প্রবলেম থাকতে পারে, মানে আমি চেষ্টা করছি দেখানোর। এই সেই সন্ত্রাসীরা যারা উপাচার্যের সামনে বসে আছে, দেখতে পাচ্ছেন এদের চেহারা? এরা প্রত্যেকটা শিবির। কিভাবে দেখেন, প্রমাণ দেখেন। এই যে তারা মব তৈরি করেছে, এই দেখেন, দেখতে পাচ্ছেন? এই চিনতে পারছেন এদের? চেনা যাচ্ছে? চেনা যাচ্ছে? এখানে এখানে যে যে অমানুষের বাচ্চারা, জামার শিবির রাজাকারের বাচ্চারা, এই রাজাকারের বাচ্চাদের চিনতে পারছেন? সবকটা রাজাকারের বাচ্চা এখানে আছে। প্রতীকী সিট বন্টন, তারা সিট বন্টন করছে। এই দেখেন, এই সেই রাজাকারের বাচ্চারা যারা ওইখানে গিয়ে চিৎকার কুশল চক্রবর্তীকে। হ্যাঁ, আচ্ছা, এটা তো ইউনুসের মেয়ে, সমকামী। আচ্ছা, সমকামী হওয়াটা তার জন্য ঠিক আছে, কিন্তু বাংলাদেশের মানুষের জন্য অপরাধ। আচ্ছা, দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই রাজাকারের বাচ্চারা। রাজাকারের বাচ্চারা একজন হিন্দু ধর্মের হওয়ার কারণে, কুশল বরণ চক্রবর্তী, এবং তিনি যেহেতু হিন্দু ধর্মের নির্যাতন নিপীড়ন নিয়ে ভোকাল, তাই তার উপরে এইভাবে তেড়ে গেছে এবং তাকে অ্যাপালে তো এখানে হত্যা করে ফেলে। যেহেতু বিশ্ববিদ্যালয় এরিয়ায়, আমি জানি না কুশল বরণ চক্রবর্তীর অবস্থা এখন কি, কোন অবস্থায় আছে। সর্বশেষ জানা গেছে তিনি বাড়ি ফিরেছেন, কিন্তু তার অবস্থা খুব একটা ভালো নয় এখন। আপনি কি বলবেন শেখ ফরিদ ভাই এই পরিস্থিতি নিয়ে? ধন্যবাদ আপনাকে, সেই সাথে আপনার দর্শকদের অসংখ্য ধন্যবাদ। কারণ দর্শকই আমাদের প্রাণ। আসলে এটা তো নতুন কিছু না। আপনি বলেছেন যে 47 থেকে শুরু হয়েছে, বা তার আগেও 71-এ হয়েছে, 46-এ হয়েছে, এখনো হচ্ছে, এই মুহূর্তে হচ্ছে। এখনো না বলতে হবে, এই মুহূর্তে হচ্ছে কোথাও না কোথাও বাংলাদেশে। যখন বাংলাদেশে ইন্ডিয়ান পণ্য বয়কটের আন্দোলনে ডাক দেয়, তখনই আমি বলেছিলাম যে এই ইন্ডিয়া বয়কট আন্দোলন কিন্তু শেষে হিন্দু খেদাও আন্দোলনের রূপ নেবে। তো এগুলো তাদের মহড়া। তারা মূলত বাংলাদেশকে সংখ্যালঘু শূন্য করবে। শূন্য করার পরে তারা শুকরানা নামাজ আদায় করবে সারা বাংলাদেশে। সেখানে দেখবেন শুধু শিবির না, শুধু হেফাজত না, শুধু জামাত না, দেখতে পারবেন, আমার চেয়ে আপনার বয়স কম, আপনি দেখতে পারবেন কারা কারা সেই শুকরানা নামাজে থাকে। এখন আমি বললাম না, আপনি তখন মনে করে বললেন যে ফরিদ ভাই এটা বলছিল। আসলে এই যে জামাত শিবির, আপনি যাদের তো খুব ভদ্র ভাষায় বলেন জামাত শিবির, রাজাকার, আলবদর, ইসলামী সন্ত্রাসী, এদের আরেকটা পরিচয় আছে, সেটা হলো এরা এই বাংলাদেশ মানে না। এরা বাংলাদেশী নয়। এরা জন্মিছে বাংলাদেশে, খায় বাংলাদেশে, কিন্তু এদের আত্মা পাকিস্তানি প্রেতাত্মার সাথে, খচ্চর গাধা এবং ঘোড়ায় যেরকম খচ্চর হয়, এই পাকিস্তানি প্রেতাত্মার এদের বাংলাদেশি প্রেতাত্মা মিলে এরা খচ্চর টাইপ একটা কিছু তারা হয়েছে। এরা এই দেশটাকে কোনোদিনই মেনে নেয় নাই, ভবিষ্যতেও মেনে নিবে না। এরা হচ্ছে এদের আপনি যেখানেই রাখেন না কেন, এদের আওয়ামী লীগের ভিতরে রাখবেন, আওয়ামী লীগ পচে যাবে। এদের বিএনপির ভিতরে রাখবেন, বিএনপি পচে যাবে। এদের জাতীয় পার্টির মধ্যে রাখবেন, জাতীয় পার্টি পচে যাবে। তারা কিন্তু পচবে না, তারা কিন্তু একই অবস্থায় থাকবে। তারা তাদের আদর্শ পাল্টাবে না, বরং যেখানে যাবে সেখানে 2-4 জনকে তাদের মতো আদর্শের লোক বানাই ফেলবে, ঠিক ভাইরাসের মতো। এরা হচ্ছে ভয়ঙ্কর ভাইরাস। এই স্বাধীনতা বিরোধী যে ভাইরাস, যারা আপনার একটা কথা বলেন নাই, বুঝে ভুলে গেছেন, অথবা আপনি একটু রক্কাটা ভদ্রতা পার্টি। দেখাইতেছেন আজকে। রক্কাটা পার্টি, জি, এরা হচ্ছে রক্কাটা পার্টি। এটা শুধু আমি বলি না, বিএনপি নেতারাও বলে এটা। আমার এখন তো আর ভাই আসাদুলের কথা। রক্কাটা রক্কাটা তো এখন গৌণ হয়ে গেছে, কারণ এখন তারা দেশ এত কাটতেছে। রক্কাটা, এখন হ্যাঁ, দেশ কাটা পার্টি, মানে পুরো রক্কাটা কল্লাটা তাদের। কল্লাটাই কেটে দিচ্ছে। জি জি জি, দেশের এখন দেশটাকে এরা কাটবে। এদের কারণে দেশটা কাটিং হয়ে যাবে, আমরা জানি। এখন এদের নিয়ে আপনি যখন কথা বলবেন, তখন দেখবেন কিছু চিঙ্কুবামও খেপে যাবে। এমনকি পশ্চিমবঙ্গের চিঙ্কুবামেরা খেপে যাবে এদের নিয়ে কথা বলতে। আপনি দেখেন, আপনি ভারত সম্পর্কে জানেন যে শেখ হাসিনার সরকার পতনের আন্দোলনের সময় আমরা পশ্চিমবঙ্গের কিছু চিঙ্কুবামকে লাভালাভি করতে দেখলাম, এম্বাসি ঘেরাও করতে দেখলাম। কিন্তু এখন দেখেন, সংখ্যালঘু যখন নির্যাতন হইতেছে, একটা লোকের মুখে টু শব্দটি নেই। বরং কিছু বদমাইশ আছে পশ্চিমবঙ্গে, এরা বলে রাজনৈতিক। মানে এরা পারে না মাদ্রাসার বলৎকারটাকেও রাজনৈতিক বলে চালিয়ে দিতে পারতো যদি সম্ভব হইতো। তারা তা করে দিত, এবং এটা একদিন তারা এটাও বলে ফেলতে পারে যে মাদ্রাসার বলৎকারটাও রাজনৈতিক। এরকম একটা পর্যায়ে দেশ চলে আসছে। না, মাদ্রাসার আপনি বলাৎকারের জন্য হিন্দুরা দায়ী, এটা বলবে। এটা বলবে, এক সময় বলবে, আপনি নিশ্চিত থাকেন, এক সময় বলবে, বলবে, আজও কালো এটা বলবে। যেমন আমি বলেছিলাম 5ই আগস্টের পর, কিছুদিন পরে বলেছিলাম, এই 5 আগস্টের আন্দোলনের জন্য ভারত এবং হিন্দুদের দুষবে একদিন এই বাংলাদেশি মুসলমানেরা, এই বাংলাদেশের জামাত শিবির একদিন দুষবে। এবং সিংকু মামারা একদিন বলবে এই 5ই আগস্ট ঘটিয়েছিল ভারত এবং হিন্দুরা। আপনি দেখেন, এই কথাটা একদিন বলবে, আজ না হোক কাল সরাসরি বলবে। কখন বলবে জানেন? যখন তারা পরাজিত হবে। এখন তারা যে তার জোশে আছে, তো এখন তারা যা ইচ্ছা তাই করতে পারতেছে। তারা এখন লোকজন নিয়ে মব ভায়োলেন্সের মাধ্যমে থানা ওসি পাল্টায়, ডিস্ট্রিক্টের ডিসি পাল্টায়, পিএনও পাল্টায়, সচিব পাল্টায়। সুতরাং এখন তারা মোটামুটি টুরিস্ট বিষয় আছে। এখন মোটামুটি তারা নয়া নয়া হাঙ্গা করার
আমেজে আছে, তাই কিছু বলতেছে না। আপনার কথা তো সত্য কিন্তু শেখ ফরিদ ভাই, জি বলেন। এরা তো কিছুদিন জি আগে, এই তো 5 আগস্ট আগে বলেছে না পুরো দেশ ইন্ডিয়ার কাছে বেচে দিছে হাসিনা। হুম, ট্রাস্ট মি, আমারও কিছুটা হ্যাঁ সন্দেহ বলছেন, ছিল এটা ঘটলেও ঘটতে পারে, আমার সন্দেহ ছিল এটা ঘটলেও ঘটতে পারে। মানে এত 5 আগস্টের অপপ্রচার পর চালিয়েছে। দেখলাম এত মানে মিথ্যা বারবার বলে তো সত্য মনে হয়। হ্যাঁ, এবং 5 আগস্টের পরে দেখলাম শেখ হাসিনা ওই যে একটা কথা বলেছেন ওটাকে বারবার কোট করেছে, ইন্ডিয়াকে আমি এত কিছু দিয়েছি ইন্ডিয়া সারা জীবন মনে রাখবে বা মনে রাখবে। উনি তো দিয়েছেন ইন্ডিয়ার সিকিউরিটি, বাংলাদেশ থেকে গিয়ে যেন 10 ট্রাক অস্ত্র না যায়, এখান থেকে যে যেন yes, বোমা না মারে, ইন্ডিয়ান yes, মিলিটারিকে যেন বর্ডারে বসে থাকতে না হয় তাক করে যে কখন হুম, জিহাদিরা চলে আসে। পাকিস্তান ভারত বাংলাদেশ দুই পাকিস্তান যেন তাদের ভাবতে না হয়, এক পাকিস্তান নিয়ে ব্যস্ত থাকুক। এখন রাইট। দেখলাম 5 আগস্টের পর ইন্ডিয়া একের পর এক চুক্তি বাতিল করছে। এখন জঙ্গিদের সরকার, ইউনুসের সরকার, রাজাকাররা ক্ষমতায় বসে আছে, কই তারা কিছু বাতিল করে না, তার মানে তো ইন্ডিয়ার কাছে কিছু বিক্রি করেনি, বরং ইন্ডিয়া আমাদের আমরা দিছে। উল্টা দেখেছি, বরং উল্টা আমরা পেলাম যে ইন্ডিয়া বরং দিয়েছে। এবং একটা আপনি দেখেন আজকেও বলেছে, কালকেও বলেছে যে ইন্ডিয়া এই নিয়ে গেছে, সেই নিয়ে গেছে, এই অসম চুক্তি হয়েছে, কে যেন বলছে দেখলাম, হুম, এই এনজিও গ্যাং, মানে এনজিও গ্রাম সরকারের গ্যাং এর কেউ। কিন্তু একটা চুক্তি আপনি যেটা বলেন বাতিল করে নাই, ভবিষ্যতে করবেও না, কারণ সেটা থাকলে তো, অসম চুক্তি থাকলে তো বাতিল করবে, সেটা তো করে নাই শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকার করে নাই। বরং আমরা এগুলো খোঁচাইতে গিয়ে জানতে পারলাম যে ইন্ডিয়া আমাদের কিছু অতিরিক্ত সুবিধা দিয়েছিল। হুম, এখন সমস্যা কি জানেন? সমস্যা হলো যে বাংলাদেশের বাঙ্গু মিডিয়া এবং যারা বাঙ্গু, তারা তো এগুলো দেখবে না। আপনি দেখেন, আপনাকে নাস্তিক বলে গালি দেয়, আমাকে নাস্তিক বলে গালি দেয়, হুম। এবং মারতে চায়, কাটতে চায়, এখানেও দেখলাম কমেন্টও গালাগালি করতেছে। কিন্তু ইউনুস যে নাস্তিক এটা নিয়ে কেউ কথা বলে না। ফরিদ আক্তার যে নাস্তিক, এই ফ্রড মাজাহারের বিবি সাহেব গার্লফ্রেন্ড, তা কিন্তু বলে না। এখন দেখেন, আমি বারবার বলে আসি, এদের কেন কি কেন দুর্ভাগ্য। ফ্রড মজার নিজেও তো নাস্তিক, নাস্তিক, জি, এবং ফ্রড মাজার নিজেও নাস্তিক। এবং এই ফ্রড এবং মজার কথা যদি বলছেন সরকার এই বদল বাটপারটা কিন্তু একটু দেখাই। আপনাদের লাগবে না, মার্কিন যুক্তরাষ্ট্র করে দেখেন দেবে। দেখেন সরকার বদল দেখেন কি বলে সরকার ভেরি বোতল, ইম্পর্টেন্ট, দেখেন এটা দেখেন দেখেন 2023 ভেরি সালে, ইম্পর্টেন্ট। 2023 সালে বলছে সরকার দেখেন। বদল কিন্তু আপনাদের লাগবে না, মার্কিন যুক্তরাষ্ট্র করে দেবে। দেখেন সরকার বদল কিন্তু আপনাদের লাগবে না, মার্কিন যুক্তরাষ্ট্র করে দেবে। সরকার বদল সরকার বদল আমাদের করতে হবে না, মার্কিন যুক্তরাষ্ট্র করে দেবে। ট্রু, করে দিল তো সরকার বদল এটা কত সালের আবার বলেন দর্শকদের উদ্দেশ্যে। 2023 সালে, এটা প্রিয় 2023 সালের দর্শক, ঘটনা। আপনারা যেটা দেখলেন, আমরা কিন্তু যখন বলি এটা আমি এটা আজকেই 2023 জেনেছি। সালে কেমন দেখেন, এই দেখেন এটা হচ্ছে সেই আহ, আরে আমাদের প্রয়াত জাফরুল্লাহ মুক্তিযোদ্ধা চৌধুরীর ডক্টর মৃত্যুবার্ষিকী বা জাফরুল্লাহ জন্মবার্ষিকী, চৌধুরীর জাফরুল্লাহ চৌধুরী, জি, জি। মৃত্যুর সময়, হ্যাঁ। হ্যাঁ। চিন্তা করে দেখেন প্রিয় দর্শক, এই যে আমরা যে বলি চিঙ্কু বামেরা, এই বদমাইশ গুলো আমাদের বলে আমরা শেখ হাসিনার দালাল, বলে আমরা ভারতের দালাল, এই 23 সালে বলে ফেলছে যে মার্কিন মার্কিন সরকারের সরকার বদলে দিবে। তো এগুলো তো যে একটা ষড়যন্ত্র, এটা তো তারাই প্রকাশ করে দিচ্ছে। এতদিন তো ওই যে কুচি কাচার আসর এক একদিন এক একটা বলে দিল, আজকে দেখি স্বয়ং ল্যাংটা সুলেমানের উস্তাদ পীরে আজম ফ্রড মাজার নিজেই বলে দিল 23 সালে। আমরা এটা কেন বুঝতে পারলাম না ভাই? এই যে যে এটা যে একটা সাম্রাজ্য, বললাম তো বাংলা সারা দুনিয়াতে সরকার বদল ঘটলে বলে মার্কিন সাম্রাজ্যবাদ বা অন্য কোনো সাম্রাজ্যবাদের হাত আছে, কিন্তু বাংলাদেশের বেলায় শুধু বলে না, কিন্তু ফ্রড মাজার তো আগেই বলে দিয়েছিলেন, আগেই বলে দিয়েছিলেন দেখলাম। আপনি দেখিয়ে দর্শকদের দেখে এটা ভালো করছেন প্রিয় দর্শক, এটা কিন্তু নতুন না, এটা 2023 সালের। আচ্ছা, 23 সালে খোদ ফ্রড মাজাহার, এই যে ল্যাংটা সুলেমানের উস্তাদ পীরে আজম, এই চিঙ্কু বামে আজম, ফ্রড মাজার নিজেই বলে দিলেন যে এটা মার্কিন সাম্রাজ্য, মার্কিন সরকার সরকার পরিবর্তন করে দিবে। কিন্তু এটা যদি কেউ বলতো ভারত সরকার পরিবর্তন করে দেবে, তাইলেই কিন্তু এতক্ষণ কিয়ামত হয়ে যাইতো। এখন দেখতেন বাংলাদেশে কি কি ঘটে যেত। আর আপনি মনে হয় যে সাদা শকুন জামাতের কিছু বুদ্ধি দেখাইতে চাইতেছেন, আসাদ নুর এটা দর্শকদের দেখান, মনে হয় কিছু জি, জামাত দেখাইতে বলছে, চাচ্ছেন। জামাত কি বলছে, দেশের এই পরিস্থিতিতে কিসের নির্বাচন, নির্বাচনের তো দরকার নেই। সবচেয়ে মজার বিষয় কি জানেন? বিএনপির এমপি মেজর আখতারুজ্জামান সাহেব যেদিন বলেছিলেন এই কথাটা, যেদিন লন্ডনে এই ইউনুস সাহেবের সাথে বৈঠক হয়, তার আগের দিন আমরা একটা লাইভে ছিলাম একসাথে, সেখানে আমিও সংশয় পোষণ করেছিলাম, তিনি স্ট্রেট বলে দিয়েছেন যে যে ইউনুস সরকার এই তারেক রহমানকে 7 বেচা দিবে। তো এখন আমি দেখতাছি এই কাজটাই ঘটে গেল। এটা কিন্তু, এগুলো কিন্তু জামাতের মেটিকুলাস প্ল্যানের অংশ। জামাত কিন্তু এই দেশে নির্বাচন চাইবে না, আমরা ভালো করে জানি। জামাত কোনোদিনই গণতন্ত্রে বিশ্বাসী ছিল না। আর জামাত তো কোনো রাজনৈতিক দলই না, এটা হচ্ছে রক্কাটা পার্টি, মাফিয়াতন্ত্র পার্টি। এটা হচ্ছে একটা জঙ্গি পার্টি, স্বাধীনতা বিরোধী পার্টি, এটা তো কোনো রাজনৈতিক দল না। সুতরাং সে তো গণতন্ত্র চাইতেই পারে না, চাওয়ার প্রশ্নই আসে না। এমনকি সে এই যে ইসলামী দলগুলো তো তার ইসলামী দল মনে করে না। স্বয়ং চরমনাই পীর সাহেব বলছেন, ওই যারা উড়োজাহাজ দিয়ে জাহাজ দিয়ে, উনি কে, যার ছবি দেখাচ্ছেন উনি কে? উনি ডক্টর মোহাম্মদ ইউনুসের কন্যা। বাহ, কি চমৎকার লেখা। জি, একটু বুঝায় দেন জন্য। Bangladeshi and probably আচ্ছা, proudly stand against homophobia। আচ্ছা, তো তিনি এই যে বলছিলেন নাস্তিক এবং বলছিলেন, তো এই
ডিয়ানা বা ডায়না কি একটা নাম ওনারা, যাই হোক। তো এই ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে নাস্তিক, তার সে সমকামীদের অধিকার নিয়ে কাজ করে, এই কাজগুলো ভালো কাজ। ফরহাদ মাজার নিজে নাস্তিক, লালন পন্থী, মাজারে লালন ওখানে তার নিজের আখড়া আছে, সাধু সঙ্গ হয়, তাদের ভাষায় ওপেন সেক্স মানে কি যেন ফ্রি মিক্সিং হয়, ওগুলো ঠিক আছে। কিন্তু এইখানে এসব ভণ্ডামি করে, মানে অনেক সময় ইয়ারা বলে না, প্রচন্ড বিশ্বাসীরা, যে তোমরা নাস্তিকরা তাহলে কই যাবা, স্বর্গে না নরকে যাবা, নাস্তিক হইলে কি ভালো হয়ে যাবে নাকি? তখন আমরা একটা কথা কিন্তু বলতাম যে নাস্তিকতা কোনো ভালো মন্দের কোনো মানদণ্ড না। এবং আমাদের যখন এসে বলে, হুমায়ুন আজাদ এটা বলছে, অন্য নাস্তিকদের উদাহরণ দেয়, তখন আমরা এই কথাটা বলি যে নাস্তিকতা কোনো কিতাব না, যে আরেকজন নাস্তিক যেটা বলছে ওইটাই মানে বেদ বাক্য। হ্যাঁ, নাস্তিক ভণ্ড হইতেই পারে, এবং নাস্তিক ভণ্ড হইলে যে কোনো মুমিনের চেয়ে অনেক গুণ বেশি ভণ্ড হয়ে যায়। এই যেমন ডক্টর মোহাম্মদ ইউনূস, সে নিজে নাস্তিক। এখন ক্ষমতা দখলের কি ল্যাংটা সুলেমান নিজেও নাস্তিক, ল্যাংটা সুলেমান প্যানিক বট্ট নিজেও নাস্তিক। সে তো বলেই নাস্তিক, সে তো নাস্তিক বলে আবার আলহামদুলিল্লাহ বলে, মানে কত বড় মুনাফিক। জি, আমি দুঃখিত শেখ ফরিদ ভাই, আমি আপনার ওই একদম প্রমাণগুলো দর্শকদের দেখাই দিলাম যে এরা নাস্তিক, এরা বাটপার। এই জামাত এখন বলে ইলেকশন দেবে না, তাহলে আওয়ামী লীগের ভূমিকা কি ছিল? আওয়ামী লীগ তো তাও ইলেকশন দিছিল, একদম ঠিক টাইমে ইলেকশন দিছে। ইলেকশন শুরুর আগে কাবজাব করছে, মানে কৌশলে রাজনৈতিক ভাবে বিএনপির আউট করছে, তো ইলেকশন তো দিছে, ওরা তো ইলেকশনই দিতেছে না। দিবে না তো কেন দিবে? আসলে তো যখন তারা এই আন্দোলনে নামে, আমি তখনই বলেছিলাম এটা গণতন্ত্রের আন্দোলন নয়। মানে কি, একটা প্রশ্ন করে রাখি, মানে কি এটা ট্রু শেখ হাসিনা ইলেকশন কাবজাব করছে, সেই ক্ষমতা তার ছিল, ওই যোগ্যতা, রাজনৈতিক যোগ্যতা ছিল, এদের ওই যোগ্যতা নেই, এই জন্য ওই কাবজাব করার সাহস পাইতেছে না, সোজা বলে ভাই নির্বাচনে দেবো না। কারেক্ট। এরা আসলে এই জন্য দেখেন না, আবার ওই যে বলছে যে কি ফেয়ার অনুযায়ী ক্ষমতা দিতে হবে, আসন দিতে হবে, কি যেন ভোটের পার্সেন্টেজ অনুযায়ী সংসদ আসন দিতে হবে। মানে এরা জানে সর্বোচ্চ, এরা যদি সর্বোচ্চ ভালো রেজাল্ট করে সর্বোচ্চ 300 আসনে 10টা আসন পাবে, সর্বোচ্চ, এটা সর্বোচ্চ। তো এরা কেন নির্বাচনে যাবে? সুতরাং এরা তো যাবে না। এরা নির্বাচনে না গিয়ে ভিসি হইতে পারতেছে, এরা নির্বাচনে না গিয়ে ব্যাংক দখল করতে পারতেছে, এরা নির্বাচনে না গিয়ে ডিসি নিয়োগ দিতেছে, এরা নির্বাচনে না গিয়ে সচিব বদল করতে পারে। তো কেন এরা ক্ষমতায় যাবে? এই সুযোগটা কে স্যার? আচ্ছা, আপনারা যদি ক্ষমতায় না গিয়ে 6টা ব্যাংক দখল করতে পারেন, আপনি কেন ভাই এমপি হইতে যাবেন, মন্ত্রী হইতে যাবেন? আমাকে বোঝাই বলেন, আপনি হবেন? আপনারা শুধু যদি ইসলামী ব্যাংকটা দিয়ে দেওয়া হয়, আপনি তাই তো এমপি হবেন না, ইলেকশন চাইবেন না। আর সেখানে 6 banks they have captured. আপনি কেন এটা? আমি তো জানতাম আগে একটা, কিন্তু বিএনপির খালেদা জিয়ার চেয়ারপারসনের উপদেষ্টা হাবিব ভাইয়ের সাথে লাইভে গিয়ে জানলাম যে জামাত 6টা ব্যাংক গ্র্যাব করে নিয়েছে। ভাবা যায় তো কেন তারা নির্বাচন চাইবে? তারা তো বোকা না। শেখ ফরিদ ভাই, এটা ইন্টারেস্টিং ব্যাপার। এই ব্যাপারগুলো নিয়ে যদি আপনি কথা বলেন, আপনাকে বলবে এখন আওয়ামী লীগ। আমরা যখন জুলাইয়ের আন্দোলন, এখানে এই আন্দোলনটা যে একটা বিগ গেম ছিল, এটা তো স্বয়ং শেখ হাসিনাই বুঝেন নাই। বুঝলে কি আর তিনি ফেল করতেন নাকি? আপনি বলেন। শেখ হাসিনা বুঝেন নাই, ঠেকাই দিতেন। শেখ হাসিনা কিছু ব্লাইন্ড আছে যারা এসে আমাদের বলবে, আসাদ তুমি তো লাল ছিলা, ফরিদ তুমি তো লাল ছিলা। আরে ভাই, শেখ হাসিনা যে জিনিস বুঝে নাই, ক্ষমতায় থাকে একদম বাংলাদেশে বসে, আমি বিদেশে বসে কেমনে বুঝবো যে এখানে জামাত জড়িত? আমি দেখছি ছাত্র পিটাইতেছে, আমি সেটার প্রতিবাদ করছি। আমি তো লাল প্রোফাইল পিকচার করিনি, শেখ হাসিনার পতন এক দফা তো চাই নাই। কথা হচ্ছে ওই জিনিসের যেমন আমি প্রতিবাদ করছি যে ছাত্রদের কোটা, এই কোটা ফোটা নিয়ে কোর্টে যে এটা বাতিল করে কেমনে, এটা তো শেখ হাসিনার ব্যর্থতা। তো এই জিনিসটা ছাত্রদের মারা যাবে না, ছাত্রদের রাইটস ঠিক আছে, তাদের দাবি ন্যায্য। আবার অপরদিকে আবু সাইদ, এরা যে রাজাকারের বাচ্চা, জঙ্গি, এগুলো তো আমি 16 তারিখ দেখাইছি। মেট্রো রেলে যখন আগুন জাগাইছে, যাই দেখেন তো এই যে দত্তভত্ত যারা আছেন লিগের দালাল, যাই দেখেন তো যে এই যে রেল লাইনে মেট্রোতে আগুন দেওয়া সর্বপ্রথম প্রতিবাদটা বোধহয় আমিই করছি, আমার মনে আছে। আমি যখন ঘটনা করছে 10 মিনিটের মধ্যে বোধহয় আমি লাইভে যাই এগুলো দেখাইছি যে এগুলো সন্ত্রাসী, এটা জুলাইয়ের সময়। তো এখন যখন আবার একই গোত্র, দেখেন এই যে বলতেছিলাম কিছু নির্বোধ, তুমি লাল ছিলা, তুমি কালা ছিলা, আবার একই নির্বোধ গুলো ওই জামার শিবিরের, ওই যে আপনি যখন উচিত কথা বলতেছেন আপনার ওটা বলবে আওয়ামী লীগের দালাল, আমারে বলে আওয়ামী লীগের দালাল। আরে ভাই, আমি রাজনীতি করবো না, জীবনে বাংলাদেশে যাবো না, সম্ভবত যাবো না, তো আমি কার দালালি করতে যাবো? কোন দুঃখে? করলে তো আমার সবচেয়ে বড় সুবিধা, যখন ভারত ছিলাম মানুষ বলতো আমি রয়ের এজেন্ট, ভারত থাকতাম বলে, তো আমি এখন আমেরিকা, বল সিএ এর এজেন্ট। ওটা বললে তখন ওরা ধরা খাবে, ওটা বলবে না। কিন্তু আপনি যদি আবার ইসরায়েলে যান, তাহলে বলবে আপনি ইসরায়েলে। হ্যাঁ, কিন্তু তখন বলবে আর আসাদ, ওই যে কি নাম, বিপিনুরের সাথে যে একজন ইসরায়েলি নাগরিকের ছবি, ওরা কিছু বলবে না। একটা মজার বিষয়, আমি ইসরায়েল যাওয়ার চেষ্টা করতেছি, কিন্তু আমার নাম দেখে ইসরায়েলিরা বোধহয় ভাবতেছে আমি মুসলমান, মানে আমি এখনো ভিসা পাইতেছি না। মজার তথ্য, আমি আবেদন করছি, আমার ইমেলে কোনো উত্তর দেয় না।
আমি আবেদন করছি ভিজিট ভিসার জন্য, আমারই কারণে ওর নাম দেখছে শেখ ফরিদ, বুঝলেন এই ব্যাপারটা। আর আরেকটা কারণ হইতে পারে, সেটা হলো যুদ্ধের ব্যাপার, এই কারণে হয়তো আপাতত পোস্টপোন রাখছে। তবে পাবেন। আপনার বয়স এখন 40 পার হয়েছে না? না না 40 তো হয়নি। আমার 40 হয়নি, আমার 33 আপনার 33 ভাই। দিবে না। একটা প্রবলেম কি জানেন, ওরা 40 বয়স 40 প্লাস না হইলে ভিসা পাওয়া খুব টাফ। ওরা কম বয়স, আর নাম দেখছে আসাদ নূর। আসাদ নূর মানে এনে যদি আপনার জবাই করার জন্য বাঙ্গুরা খুঁজে, কিন্তু আপনি যে আসাদ নূর তো নাম, এই জন্য হয়তো নাও দিতে পারে। যাই হোক, সেটা অন্য বিষয়। অন্য প্রসঙ্গে যাই। আপনি যেটা বললেন জামাত নির্বাচন করতে দিবে না, আমি বললাম তো আপনাকে, এই যে তারেক রহমানের সাথে যে দেখা করেছে এই ডক্টর ইউনূস, এই বুইরা খাড়াস, এই বদমাইশটা জামাতের প্ল্যানে কিন্তু গিয়েছে এখানে। আপনি নিশ্চিত থাকেন, এটা একদিন প্রকাশ হবে। এবং এই সমস্ত তারা তখন কথা বলে নাই, এরা বলছে যে আপনি শুধু তারেক রহমানের ডিসেম্বর ঠেকান, তারপরে কিভাবে পরে ডিসেম্বর নিতে হয় আমরা বুঝবো। আপনি দেখবেন নির্বাচন করতে দিবে না, এরা স্যাবোটাজ ঘটাবে, সাম্প্রদায়িক দাঙ্গা। আজকে আপনার লাইভের মাধ্যমে আমি জনগণকে সতর্ক করতে চাই, বহির্বিশ্বকেও সতর্ক করতে চাই, আপনারা সতর্ক থাকুন। এরা কিন্তু বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবে, আসলে তো দাঙ্গা না, একতরফা সাম্প্রদায়িক দাঙ্গা মানে তো সমান সমান। এরা হিন্দুদের উপরে গণহত্যা চালাবে নির্বাচনকে বানচাল করার জন্য, এটা থাকবে তাদের প্রথম স্টেপ। তারপরে যা থাকবে বার্মা বা ভারতের সাথে যুদ্ধ বাঁধানো, এগুলো থাকবে তাদের কৌশল। এছাড়া সন্ত্রাসী কার্যক্রম তো চালিয়ে যাবে, মব ভায়োলেন্স চালিয়ে যাবে। তাই এখন থেকে সতর্ক হন। এই জামাতারা কিন্তু ভয়ঙ্কর। এরা যেমন জামালপুরের সরিষাবাড়িতে ষড়যন্ত্র করে, এরা তেমনি মালয়েশিয়ায় কেউ ষড়যন্ত্র করতে পারে। এরা হচ্ছে সেই জাত, আপনারা ইতিমধ্যে জেনেছেন 37 জন যে ধরা পড়ছে প্রত্যেকটা জামাত শিবির করানো। মালয়েশিয়ায় যে জঙ্গিরা ধরা পড়ছে, যারা বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর সাথে জড়িত, তো এরা কিন্তু ভয়ঙ্কর। এরা কোনোদিনই গণতন্ত্রে বিশ্বাস করে, এরা জানে গণতন্ত্রে এরা বুঝে না এবং চায়ও না, মানেও না। এরা গণতন্ত্রকে বলে তাগুদি শক্তি, তাগুত প্রত্যেকটা লোকে বলে। এবং এরা এত বড় বদমাইশ, যেমন বাংলাদেশ মানে না, তেমনি এরা গণতন্ত্র মানে না, সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা বহুত দূরের কি বাত, বহুত দূর কি বাত গণতন্ত্র, সমাজতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতা। তো এই বিষয়গুলো আমাদের সতর্ক থাকবে। এখনো যদি আমরা সতর্ক না হই, তাহলে এরা দেশের আরো ক্ষতি করবে। আর জি না, আপনি বলতে থাকেন শেখ ফরিদ ভাই, আমি শুধু পাশাপাশি একটু স্লাইডটা দেখায় রাখি। আমি এই কুশলবরণ চক্রবর্তীর ব্যাপারটাতে নিয়ে আমি টুইট করেছি, কারণ এই ব্যাপারে আমি হিন্দু ধর্মের মানুষদেরকে বলবো, এই যে শেখ ফরিদ ভাই বললেন যে হিন্দুদের অবস্থা কি হবে, এটা কিন্তু শুধু বলা না। আপনি শেখ ফরিদ ভাইয়ের জুলাইয়ের কথাগুলো শুনে আসেন, আগস্টের কথাগুলো শুনে আসেন, আপনি দেখতে পাবেন যে আসলে উনি কি বলছিলেন। এগুলো বয়সের কারণে, অভিজ্ঞতার কারণে, বাস্তবতা, বাংলাদেশে উনি তো দেশ শাসন কয়েকদিন আগে, অনেক কিছু বুঝতে পারেন। এখন আপনাদের করণীয় কি? আমি আমার জায়গা থেকে, আমি একজন এইথিস্ট অ্যাক্টিভিস্ট, আমি টুইট করেছি, এগুলো তো আপনাদের হিন্দুদের করার কথা ছিল। এই ভিডিওটা টুইট করেছি, আপনারা টুইটের লিঙ্ক দেওয়া আছে, পারলে এটা একটু রিটুইট করেন, মানে এক্স হ্যান্ডেল থেকে। কারণ এইটা এখন এই ফাইটটা আপনাকে ইংরেজিতে ছাড়া মানে বাংলায় চিৎকার করে লাভ নেই, আপনার কথা শুনবে না। তো এগুলো করলে করেন, না করলে খালি হইতে থাকেন। চিন্ময় কৃষ্ণ প্রভু এখন জেলে প্রায় অর্ধ বছর পার হয়ে 1 বছরের দিকে যাচ্ছে। কুশলবরণ চক্রবর্তী তিনি এই মবের শিকার হলেন, কালকে নাই হয়ে যাবেন, খুন হইতে পারেন। কালকে আপনার সন্তান, আপনার মা বোন ধর্ষিত হবে। কুমিল্লায় দেখেন না কি হয়েছে, কালকে হবে আপনার আপনার মেয়েরে উঠে নিয়ে যাবে, আপনার ধরে মান্দার গাছের সাথে বাইন্দা পেটাবে, তখন আপনার এই নীরব থাকাটা ছুটে যাবে না। আমার কিছুই হবে না। আপনার হিন্দুদের নিয়ে একটা পোস্ট না করলে আমার কিছু যায় আসে না, পোস্ট করলে আমার কিছু যায় আসে না। আমি নিরাপদ থাকবো, আপনি মাইকটা খাবেন, আপনার বলে রাখলাম, বাকিটা আপনার সিদ্ধান্ত। শেষ করে দিবে, আপনি কন্টিনিউ করেন। আমি দুঃখিত, মাঝখানে ইন্টারাপশন হয়ে যাচ্ছে। আপনি যদি আমাদেরকে জামাতের উদ্দেশ্য আর হিন্দুদের সেলফ ডিফেন্সের জন্য কি করা যেতে পারে, আপনি বলছিলেন জামাত হিন্দু নিধনে নামছে। এই মুহূর্তে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং যারা প্রগ্রেসিভ মানুষ এবং যারা আপনার ধর্মনিরপেক্ষ মানুষ, তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। পাশাপাশি হিন্দুদের বা সনাতনীদের এবং সংখ্যালঘু আরো যারা আছেন, খ্রিস্টান, বৌদ্ধ বা আদার্স মাইনরিটি, ঠিক আছে, তাদেরকে সংঘবদ্ধ থাকতে হবে। যদি তারা সংঘবদ্ধ প্রতিরোধ করতে পারবেন না, কারণ এই ক্ষমতা বাংলাদেশে তাদের দেওয়া হয় নাই, দিবেও না কেউ। একেবারে বিএনপি সহ গিয়ে তখন মাঠে নামবে। আজকে যদি আপনি জানেন যে পশ্চিমবঙ্গ থেকে কিন্তু হিন্দুরা পালায় যেতেছে, বাংলাদেশে যে হিন্দুরা চুপচাপ আছেন আপনাদের বলি, খোদ পশ্চিমবঙ্গ থেকে পালায় যায়, আমরা খবর পাইছি। মুর্শিদাবাদ থেকে পালাইতে হয়েছে। আর পশ্চিমবঙ্গের যারা ফালাফালি করতেছেন, বলতেছেন বাংলাদেশের ঘটনাগুলো রাজনৈতিক, মুর্শিদাবাদে উকিলুকি রাজনীতি, সেগুলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি পশ্চিমবঙ্গের বিষয়ে আর গেলাম না, আমার বাংলাদেশ নিয়ে বলি। আপনাদের এই মুহূর্তে উচিত আন্তর্জাতিক ভাবে যাতে প্রচার পায়, আপনারা নির্যাতিত নিপীড়িত সেটা প্রকাশ করুন। আর ওই যে বাঙ্গুদের দালালি করা বন্ধ করেন। কিছু হিন্দু রাজাকার আছে বাঙ্গুদের দালালি করে, যে কি যেন একটা নাম ডকুমেন্টারি বানাইছে, দীপক কুমার দত্ত, এরা থাকবেন। দালালদের বাদ দেন, অলরেডি দেখেন যারা দালাল নয় তাদের বলতেছি
যখন এই গোবিন্দ প্রামাণিকের ব্যাপারে বলেছিলাম আমি, আমাকে অনেকে এসে বলেছে, আপনি চেনেন গোবিন্দ প্রামাণিক একজন সহি হিন্দু, আপনি কে, আপনি তো একজন মুসলিম, এরকম আমাকে বলছে। এখন গোবিন্দ প্রামাণিক, এখন মনে হয় বোঝা হয়ে গেছে গোবিন্দ প্রামাণিক কি, মানে সে তো প্রকাশ্যে জামাত তাও আকল ইসলামের হবে না। মুখপাত্র। হ্যাঁ, আমি আমার এক্সপিরিয়েন্স দিয়ে বলি, আমার সাথে আমার সাথে এক কাপ চা খায় না যাই লোক ভয়ে, যে ফরিদ তো নাস্তিক, জামালপুরের কথা বলতেছি, ফরিদ তো নাস্তিক, ওর সাথে ঘুরলে মার খাবো। আওয়ামী লীগের আমলের কথা বলতেছি, এখন না। আমাকে সাথে নিয়ে গিয়ে গরুর মাংস এনে জামাতের নেতাকে খাওয়াইছে। আমার যখন সেই জামাত নেতা দাওয়াত খেতে ওই ঘরে ঢুকে, আমাকে বলো নাই ফরিদ আমার রুমে ঢুকো, বরং ওই জামাত নেতা আমাকে বলছে ফরিদ আসেন আসেন ভিতরে যাই। আমি লজ্জায় চলে আসছি। তো ভাই আপনাদের একটা উদাহরণ দেওয়ার জন্য বললাম, আপনি যতই জামাতের গরুর মাংসতে ভাত খাওয়ান, আপনি কিন্তু রক্ষা পাবেন না। বাংলাদেশে বর্তমানে যারা মুসলমান আওয়ামী লীগের, তারাই রক্ষা হইতেছে না। তা আপনি হিন্দু রক্ষা পাবেন যদি প্রতিবাদ না করেন, প্রতিরোধ না করতে পারলেন। প্রতিবাদ তো, প্রতিরোধ না করে প্রতিবাদ করেন, ঐক্যবদ্ধ থাকেন এবং আন্তর্জাতিকভাবে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন। এবং যারা আপনাদের পক্ষে দৃষ্টি আকর্ষণ করে, তাদেরকে, তাদের পোস্টগুলো অন্তত শেয়ার লাইক দেন। আপনি নিজে না পারেন ফেক আইডি বানান, ওই যারা বলে না জামাতেরা ফেক আইডি, মানে ফেক আইডি বানালেও লাইক দেন। আসাদ নূরের কিছু যায় আসে না সংখ্যালঘুদের পক্ষে বললে বা না বললে, আমারও কিছুই যায় আসে না সংখ্যালঘুদের পক্ষে বললে বা না বললে, কিন্তু আপনাদের যায় আসে। আপনাদের যায় আসে, আপনারা এই ব্যাপারে আমি বলবো আপনারা সংঘবদ্ধ হন। সংঘবদ্ধ না হলে আপনারা টিকতে পারবেন না। আপনারা তো এমনিও টিকতে পারবেন না সংঘবদ্ধ হইলেও না। আমার বক্তব্য ক্লিয়ার। অনেকে এত রাগ করে, অনেক হিন্দুরা বলে হ্যাঁ আমরা দেশ ছেড়ে কেন চলে যাব, কেউ বলে হ্যাঁ আপনি কেন বারবার বলেন যে আমরা থাকতে পারবো না। আমি তো পারতেছেন না ভাই। 37% থেকে 8%, 4% বলি আমি, 5%, তারা বলে জোর করে 8%। আচ্ছা ধরলাম 8%, কেউ কেউ বলে 10%, ধরে নিলাম 10%। তাহলে 37 থেকে যারা 10% আসছে, এবং তারা জিল্লতি জীবন, জিল্লতি মানে একেবারে নিম্নমানের জীবনযাপন করে বাংলাদেশের, বাংলাদেশের এমন কোন হিন্দু একটা খুঁজে পাওয়া যাবে যাকে মালনের বাচ্চা বলে গালি দেয় না? না, আপনি পাওয়া কখনো যাবে না। শুনেছেন না, পাওয়া এমন যাবে কোন না। সবচেয়ে নিরীহ মুসলমানটা, যে জীবনে কাউরে চর মানে সারা জীবন লাথি উষ্টা খাইছে মনে করেন এলাকায়, সেই লোকটা হিন্দুরে দেখলে বলে এই শালা মালনের বাচ্চা সরেন দেখে, বলে কিনা? তাহলে বলে। এই হিন্দুদের যে জিল্লতি জীবন, মানে নিম্নমানের ফোর্থ ক্লাস সিটিজেন, ভাই আপনাদের সেই জন্য বলি আপনারা বাংলাদেশের সিটিজেন হন। আমি দেখলাম যে জুমন দাসকে নিয়ে কেউ গালাগালি শুরু করছে, সে বিএনপি করতে বলে। হিন্দু হলে বিএনপি করা যাবে না? হিন্দু হলে বিএনপি করলে দোষ কি? তার জন্য তারা গালাগালি করতেছে। অথচ জুমন দাস একজন নির্যাতিত, নিপীড়িত, তাকে নিয়ে তর্ক বিতর্ক আছে, সেটা আলাদা বিষয়। জুমন দাসের দিয়ে দেখি গালাগালি করে তাদের পক্ষে কথা বললে সংখ্যালঘু। আমার দুর্ভাগ্য কি জানেন, যে আমরা তো সবসময় স্রোতের বিপরীতে, আপনিও স্রোতের বিপরীতে, আমরাও স্রোতের বিপরীতে। আমরা কিন্তু এইখানে যখন আগামীতে, আপনি একটা ভালো কথা বলছেন, যে আগামীতে আবার যখন এই জামাত হেফাজতদের, কারণ আজ হোক কাল হোক আওয়ামী লীগ তো ক্ষমতায় আসবে, আপনি যে যে যাই বলুক, আমি জানি না আপনার আমার সাথে এই ব্যাপারে একমত কিনা, আজ হোক কাল হোক আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। কারণ হুম। পুঁজিবাদী এবং লুটেরা রাজনীতি ধর্মই হচ্ছে, ওই সরকার আবার ইউটার্ন করে আসবেই 2 দিন আগের পরে। তো এই আওয়ামী লীগ আসবে, তখন কিন্তু এদের যখন, আমাদের জামালপুরের ভাষায় বলি, মই ডলা বা বাস ডলা দিবে, তখন কিন্তু আবার আপনি আমি তাদের পক্ষে কথা বলবো, ভাই এইভাবে মাইরো না, এদের জেলে পাঠাও অন্যায় করলে। তখন দেখবেন আমাদের বলবে আমরা জামাত করি, বিএনপি করি, আমরা হচ্ছে সিংকু বাম, এগুলো বলা শুরু করবে। এটাও আমি অ্যাডভান্স বলে রাখলাম, কারণ এটা নিঃসন্দেহে, ঘটবে। নিঃসন্দেহে, যদি এটা ঘটবে, কারণ আওয়ামী লীগ নিঃসন্দেহে ঘটবে। 32 নাম্বার বাড়ি ভাঙার প্রতিশোধ নিবে। আওয়ামী লীগ বঙ্গবন্ধুর সমাধিস্থল ভাঙতে যারা গিয়েছিল, তাদের প্রতিশোধ তারা নিবে। আওয়ামী লীগ এই বাংলাদেশে যারা বঙ্গবন্ধুর ভাস্কর্যে পেশাব করেছে, তাদের উপরে প্রতিশোধ নিবে। কোনো তখন সন্দেহ কিন্তু নেই ভাই। এতই নির্মম হবে, তখন আমরা প্রতিবাদ করব মানবতাবাদী মানুষ হিসেবে। তখন আমাদের কেউ বলবে সিরিয়ার দালাল, কেউ বলবে মোসাদের দালাল, কেউ তখন বলবে পাকিস্তানের দালাল। এখন যেমন আমাদের ইন্ডিয়ার দালাল ইসরায়েলের দালাল বলে, রয়ের এজেন্ট বলে, আমাদের মোসাদের এজেন্ট বলে। কিন্তু ওই যে আমরা আমরা তো হলো নিজের খেয়ে বনের মোষ তার মতো, আমরা জেনে শুনে বিষ করেছি পান, রবীন্দ্রনাথের নাকি কার ভাষায় ভুলে গেছে। আর আপনি যেটা দেখালেন, জামাত নির্বাচন হইতে দিবে না, আপনারা হিন্দুরা সতর্ক থাকুন। আমি হিন্দু না শুধু, সকল মাইনরিটি সতর্ক থাকুন। এই নির্বাচন না করাতে অনেক কিছু আছে, টেকনিক্যালি এখানে বলা যাবে না, তাই বলতে পারলাম না। আপনারা সতর্ক থাকুন, সংঘবদ্ধ থাকুন, তা না হলে কিন্তু বেশি বিপদে পড়বেন। আপনারা মনে করেন না যে 46-এর চাইতে কম ঘটবে বাংলাদেশে। এই জামাত বাংলাদেশে নির্বাচন না হওয়ার জন্য যা যা করা দরকার তারা তা করবে। কারণ তাদের হাতে টাকার অভাব নাই, তাদের হাতে জঙ্গি জঙ্গি সাপোর্টের অভাব নাই, তাদের হাতে জঙ্গি রিক্রুটমেন্টের অভাব নাই। তাদের হাতে পাকিস্তান, তুরস্ক, সিরিয়ার জঙ্গিদের সাথে তাদের লিঙ্ক আছে, তাদের তারপর কি ব্রাদারহুডের সাথে। খোদ এই যে কি নাম, আর বালাজারি বলি না আমরা, বালাজারি একটা আছে, এই জামাতের পোস্টার বয়, এগুলো তো হচ্ছে মুসলিম ব্রাদারহুড, মিশরের সেই জঙ্গি সংগঠনের সদস্য। জামাত কিন্তু বাংলাদেশের জঙ্গি সংগঠনের সাথে সরাসরি সংযুক্ত। অলরেডি শিবিরের নামে আমেরিকাতে জঙ্গি সংগঠন হিসেবে সেটাকে এনলিস্ট করা আছে।
3 বা 4 নাম্বার আছে তারা পৃথিবীতে, অর্থাৎ তালেবানদের চাইতে আগে আছে তারা। তো সুতরাং আপনারা সাবধান থাকুন, সতর্ক থাকুন। আশা করি আপনারা আমার কথা বুঝতে পারবেন। নইলে কিন্তু আপনারা যদি মনে করেন যে আমার দোকানটা তো ঠিকই চলতেছে, আমার চাকরিটা তো ঠিকই চলতেছে, নো, আপনাদের সেই সুযোগ দিবে না। বাংলাদেশকে সংখ্যালঘু করার ষড়যন্ত্র চলছে এবং এগুলো চলতেই থাকবে। তাই আপনারা সতর্ক থাকেন, ডিভাইডেড হয় না, বিপদে পড়ে যাবেন। আপনারা আরো বিপদে তো আসেনি, মহা বিপদে পড়বেন। সেই জন্য আমাকে একটা সাক্ষাৎকার নিয়েছিল প্রীতম বোস কলকাতার, আমাকে বলছে যে তুমি এক বাক্যে বলো মিস্টার ফরিদ, তুমি আমাকে জানাও যে বাংলাদেশের সংখ্যালঘুদের অবস্থা কি। আমি বলেছিলাম বিং এ মানে একটা 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 হিন্দু হিসেবে, সংখ্যালঘু হিসেবে বাংলাদেশের জন্ম নেওয়াই তার পাপ, তার অভিশাপ। তিনি বিশ্বাসই করতে পারেন না এই কথা। না, বাংলাদেশে কিন্তু পশ্চিমবঙ্গের হিন্দুরা বুঝতে পারবে না, তারা মুর্শিদাবাদের মতো পালাইয়া যখন অন্য স্টেটে যাবে তখন বুঝতে পারে কিনা সেটা। আমার না, তাও বলবে না, পশ্চিমবঙ্গ তাও বলবে না। কাশ্মীর আমার থেকে কাশ্মীর থেকে হাজার লাখ পণ্ডিত, 4 লাখ 4 লাখ হিন্দু পণ্ডিত দিল্লি পালায় আসছে না, তারা বুঝে নাই, বুঝবেও না। এরা হচ্ছে আচ্ছা, অত্যন্ত আত্মকেন্দ্রিক। শেখ ফরিদ ভাই, আমি আসলে ভারত নিয়ে, আমার অনেকে ভারতের দালাল বলে, বিশ্বাস করেন ভারত নিয়ে আমার কিছু যায় আসে না। ভারত আমাদের মহান মুক্তিযুদ্ধে আমাদের সাহায্য করেছে, আমি সেই কৃতজ্ঞতা থেকে ভারতের যদি কোনোদিন সাহায্য করতে পারি আমি করবো। মানে তার মানে এই না হ্যাঁ আমার নিজের দেশ বিক্রি করে আমি তার সাহায্য করবো না, আমার নিজের দেশের ব্যাপারে আমি কেন চাই? হ্যাঁ, আমার দেশ ঠিক থেকে তারপর যদি কিছু থাকে আমি করবো, কারণ ভারত আমাদের 1971 তাদের নিজের দেশ ঠিক রেখেই তো আমাদের সাহায্য করেছিল। এমন তো না যে নিজের দেশ আমেরিকার কাছে বিক্রি করে দিয়ে, না, এটা করেনি। যে সাহায্যটা করেছে আমরা ওই পর্যন্ত ওইটুকুই, এর চেয়ে বেশি পারলে করবো, কারণ প্রতিদান দিতে হয়। ভারতের জনগণের উপরে কৃতজ্ঞ, কিন্তু তারা কি করবে কি করবে না, কি খাবে কি খাবে না, এইটা আমি চিন্তিত না। তবে আমি খুব হতাশ, আমি যদি পারতাম এই ভারতের হিন্দু নেতাদের মানে আমি যদি গালাগালি করতাম তাহলে বোধহয় সেফুদার মতো সকালবেলা এদের গালি দিতাম, কিন্তু আমি ওইদিকে যাই না। আমি একটু বাংলাদেশে ফিরি। শেখ ফরিদ ভাই, দুইটা জিনিস আমি একটু অ্যাড করি কেমন। এক হচ্ছে, আমি অনেক ছোট আপনার বয়সে, কিন্তু আমি ওই আওয়ামী লীগের বিরোধী দলের সময়টা দেখছি। তারা ক্ষমতা গ্রহণের পর, এমনকি এই যে 96 তো, তারা না কোনো প্রতিশোধ, না কোনো রিভেঞ্জ, না আমরা দেশ গড়ব। এইবার আমি বিশ্বাস করি যা আওয়ামী লীগের সাথে হয়েছে, নেতাকর্মীদের বললে শুনবে না। আরে ভাই, তখন তো ইন্টারনেট ছিল না। কোথায় যশোরে কি হয়েছে ওই টিভিতে একটু দেখছে, কয়জন টিভি দেখছে। এখন তো সে দেখা গেল তখন কোন একজন আওয়ামী লীগের কর্মী নির্যাতিত হয়েছে, ভাবছে আমি বোধহয় একাই নির্যাতিত, ঠিক আছে। এখন তো দেখতেছে আরে আমি তো কোটি কোটি মানুষ নির্যাতিত। তো এই মবের যে চর্চা জামাত শিবির এবং জঙ্গি জিহাদি এবং ইউনুস গ্যাং করতেছে, এইটার ধোলাই দেওয়া আওয়ামী লীগ, শেখ হাসিনা যদি রাস্তায় শুয়েও করে যে আমার লাশের উপর দিয়ে দিতে হবে, নেতাকর্মীরা শুনবে না। ওদের কেমন মাইকটা দেবে এটা যদি বুঝতে চান তাহলে আমি একটা সোজা কথা বলি, আমি ভায়োলেন্সের বিরুদ্ধে, কিন্তু লগি বৈঠার পিটানিটা একটু দেখে নিন, ভিডিও দেখে নিন, এখনো আছে। এমনকি হ্যাঁ, এবং তখন সরকার বুঝতে পারে না এই বৈঠা তো তাদের প্রতীক। আওয়ামী লীগ এই হচ্ছে যে আওয়ামী লীগ এত প্রখর রাজনীতি করে যে পাকিস্তানিরাই গোল খেয়ে পালাই গেছে এখান থেকে, নাকে খত দিয়ে 1971 মাপ চেয়ে জেল খাইছে। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বিপুল পরিমাণে সেনারা আত্মসমর্পণ করেছে ভারত এবং বাংলাদেশের কাছে। এবং সেই 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 আওয়ামী লীগ লগি বৈঠা দিয়ে যে পেটাবে কেউ চিন্তা করতে পারে না, কারণ বৈঠা তো তাদের প্রতীক। সামনে কি নিয়ে আসবে, কখন ইউনুসের পতন হয়ে যায় কেউ জানে না। কিন্তু এই দেশে যে নতুন রাজাকারের বাচ্চাদের দেখেছি, আমি তাদের পেটাতে বলবো না, তাদের শাস্তি আমি নিজে ডেটা করেছি। আপনারা আওয়ামী লীগের লোকজন যে ডেটা করে না, আমি বিশ্বাস করি না। আওয়ামী লীগের লোকজন ওই দেখেন চুপচাপ আছে, আমি বিশ্বাস করি তারা অনেক স্মার্ট, আমার ধারণা। কারণ আমার তো এরা নির্যাতন করছে অকারণে, আমি ওদের কাছে নির্যাতিত হয়েছি। এবং আমি দেখছি একটা ঘটনা বলি ভাই, হাসান মাহমুদের বৌদ্ধ মন্দির দখল নিয়ে আমি প্রতিবাদ করছি। এখন যেরকম কুশল বরণ চক্রবর্তী একজন হিন্দু লোক, আমি একজন নাস্তিক, আমার কোনো লেনাদেনা নাই বৌদ্ধর সাথে, যদিও বৌদ্ধ ধর্ম অনেকটাই নাস্তিকদের মতো। হ্যাঁ, কিন্তু আমি নৈতিক জায়গা থেকে করেছি। তখন আমার মা বাবারে ধরে নিয়ে গেল হাসান মাহমুদ। এবং এই ঘটনার পর দেখেন কত বড় বদমাশ রাজনীতিবিদ। দেখেন হাসানুল হক ইনুরে আনছে বিবিসি বাংলা, তাকে ওই বিবিসি রেডিওতে তাকে বলা হচ্ছে যে আমার নাম ধরে যে এই মানুষ তাদের নির্যাতন করা হয়েছে। তখন সে বলে তাদেরকে বলেন মামলা করেছে পুলিশ, গুম করেছে পুলিশ, তো পুলিশের কাছে তো মামলা নেবে না, সেও জানে। কিন্তু পলিটিক্যালি এত স্মার্ট ভাবে বলেছে দেশে আইন আছে, মামলা করেন। হোয়াট ক্যান আই ডু, এরকম ভাবটা নিয়ে আমি ওর ভাব দেখা, আমি তো তখন ব্যথিত, কিন্তু ওর স্মার্টনেস দেখে আমি বুঝছি যে এরা অন্য মাত্রার পলিটিশিয়ান। এদের কাছে ইউনুস জামার শিশু, এরা কি রিভেঞ্জ নেবে, আমি জানি না। হ্যাঁ, আরেকটা বিষয় শেখ ফরিদ ভাই, অনেকে আমাদের এই যে আমি বলছি যে হিন্দু ধর্মের মানুষজন আপনারা যদি প্রতিবাদ না করেন তাহলে টিকবেন না। এখন অনেকে বলবে যে হ্যাঁ প্রতিবাদ করলে আমার বংশ নির্বংশ করে দেবে, আপনি এই কথা কেন বলেন,
আপনি তো দেশে নাই, এরকম অনেক কথা বলেন না। আমি কয়েকটা উদাহরণ দিই। আপনি আপনার পক্ষ থেকে আমি জবাব দেই, তাদের ধারণা আমরা বুঝি দেশে থেকে প্রতিবাদ করি না, এটা তারা ভাবতেছে, তারা এটা মনে করে এত বড় নির্ভুল। কয়েকটা পয়েন্ট বলি। বাংলাদেশে সবচেয়ে বড় সংখ্যালঘু একমাত্র নাস্তিকরা, সবচেয়ে বড় আমি লিখেছি, সবচেয়ে বড় বিপদ আছে বাংলাদেশ নাস্তিকেরা। এবং নাস্তিকদের যেভাবে হত্যা করা হয়েছে, এইভাবে হত্যা হিন্দুদের উপরে চালানো হয়নি। অনেক সন্ত্রাসীরা গেছে, লুটপাট করেছে, হত্যা করেছে, সময় দিয়েছে, মানে গিয়েই একমাত্র নাস্তিকদের বুঝতে দেয় না, পেছন থেকে গিয়ে হত্যা করে ফেলেছে। যে লোকটা হত্যার শিকার হলো নাস্তিক, সে তো আর ঈশ্বরে বিশ্বাস করে না, কে তাকে মারলো, আর ওরা তো চূড়াগুপ্ত হামলা করে সামনে আসবে না, পেছন দিক থেকে হত্যা করে জঙ্গিরা। নাস্তিকরা সেই মানে জানতেও পারেনি হত্যাটা কে করেছে। নাস্তিকদের সবচেয়ে বেশি বাংলাদেশ থেকে বিতাড়িত করা, একজন হিন্দু ধর্মের মানুষ, তাও তার সাথে ধর্ম নিয়ে তর্কাতর্কি হইলে মাইট ধরে দিয়ে জেলে দেয়, আবার সে জেল থেকে। নাস্তিকরা থাকতে পারে না দেশে। আমি সেই নির্যাতিত, হ্যাঁ, এবং আমি সেই নির্যাতিত কমিউনিটির লোক। বাংলাদেশের সবচেয়ে বড় নির্যাতিত আমরা। এবং আপনি বলতে পারেন যে আমি তো মুসলিম ছিলাম না, কিছু, আমি তো নাস্তিক, আমি ছিলাম মুসলিম। এখন বলতে পারেন আমার পরিবার, কেন আমার পরিবারকে ধরে নিয়ে যাওয়া হয়নি? কয়বার বাড়িতে হামলা হয়েছে, কালকে হবে না তার গ্যারান্টি কি? এখন পর্যন্ত এই যে এক যুগের বেশি কথা বলতেছি, কই আমি তো অনেকদিন আগে চলে আসছি পশ্চিমে, আমি তো ফুল্লতা পাতা নিয়ে আমি ব্যক্তি জীবনে অনেক ভালো থাকতে পারি। আজকে টরন্টোতে বেড়াইতে আসছি, সেমিনার আছে 2-4টা আমাদের, তসলিমা দিয়ে বোধহয় আসবেন। তো এইখানে এখন আমি শোটা করতেছি কেন? শেখ ফরিদ ভাইয়ের তো মানে আমি গতকালকে অনুরোধ, মানে এটা কেন, এটা প্রাণের টানে করি, আমার দায়িত্ব, আমি এই দেশ ছাড়ছি, আমি আমার দায়িত্ব এখনো পালন করি। আপনি কাওয়ার্ড। এই যে আপনি আপনার পাশের বাড়িতে আপনার হিন্দু ধর্মের হওয়ার কারণে তারা মারতেছে, আপনি তার জাতপাত দেখতেছেন, আপনি একটা ফেসবুকে স্ট্যাটাস পর্যন্ত দেন না, আপনি কাওয়ার্ড। আপনি পুরুষ হয়ে থাকলে কাওয়ার্ড, এবং আপনি নারী হয়ে থাকলে আপনি কি জন্ম দেবেন? সব কাকে জন্ম দেবেন? কাওয়ার্ডে জন্ম দেবেন। আপনি তো নিজে মা হিসেবে আপনার মুক্তিযুদ্ধ দেখেন নাই? সন্তানদেরকে ঘর থেকে বের করে দিয়েছে মায়েরা, যা যুদ্ধ কর, কখনো মুখ দেখাবি না জয়ী না হয়ে আসতে পারলে। আপনি বাংলাদেশের নাস্তিকদের সংখ্যা কত? হিন্দুদের সংখ্যা এখনো 1 কোটি। 1 লাখ মানুষ মুখ তোলেন, রাস্তায় নামেন, এই সব বন্ধ হয়ে যাবে। এটা না করলে কি হবে? আমি একটা ধারণা করি, এটা আমার হাইপোথেটিক্যালি বলি শেখ ফরিদ ভাই, এই যে হিন্দুরা যত বেশি নির্যাতিত হবে, ইন্ডিয়া কোনো হস্তক্ষেপ করে না, ওরা বসে বসে বিজেপি আরেক মৌলবাদী দল ক্ষমতায়, ওরা এখানে পলিটিক্স করবে, হিন্দু খতরা মে হ্যায়, হামকো ভোট দিজিয়ে, নেই তো ইয়ে বাংলাদেশ হো জায়গা। এই একই কথা তো পাকিস্তান উঠতে বসতে করেছে, এবং পাকিস্তান কম করছে, বাংলাদেশ করবে। আপনি হবেন বলির পাঠা, আপনি বলির পাঠা হবেন। পাঠা তো একটা নিরীহ প্রাণী, কিছু করতে পারেন, আপনার হাত পা আছে। এখন যে কাওয়ার্ড হয়ে থাকেন শেখ ফরিদ ভাই, আমার এত কি বলার ছিল, মানে বেশি আর কি বলতে পারি। আপনি ঠিকই বলেছেন। তারা এগুলো বলে যে ভাই প্রতিবাদ করলে তো টিকতে পারবো না, প্রতিবাদ করলে টিকতে পারবো না, আপনি টিকতে পারবেন? আপনি কেমনি টিকতে পারবেন? আপনি কেন ভুলে যান ব্রিটিশ আন্দোলন শুরু হয়েছিল চিটাগাং থেকে, যে ব্যক্তিটি প্রথম সশস্ত্র প্রতিবাদ করে তিনি একজন হিন্দু। কই তখন তো ভয় পায় নাই। এই যে বাংলাদেশ, এই যে ব্রিটিশ আন্দোলন হয়েছে, যতগুলো মানুষ সেই কালাপানিতে ছিল, প্রত্যেকটা বিদ্রোহী ম্যাক্সিমাম ছিল হিন্দু। আপনি ভয় পাইলেন মানতে, এবং বাঙালি, সবচেয়ে বিস্ময়কর ব্যাপার, বাঙালি হিন্দু তারা ছিল এই বাঙ্গুদের আমলে। হিন্দুরা কি রাজাকারের দিকে যাচ্ছে? দেবপ্রিয় ভট্টাচার্য, আমার একজন খুব প্রিয় মানুষ, দীপেন ভট্টাচার্যের ভাই, আমি জানতাম না দাদা, এই লোকটা যে দালালিটা করেছে এই ইউনুস গ্যাং এর হয়ে, আর একদিকে পিনাকি, আর একটা ওই গোবিন্দ, আর ওই দীপক টিপক আরো কয়েকটা যুক্ত হচ্ছে বাংলাদেশে। এখন দেখা যাচ্ছে হিন্দুরা রাজাকারিতে সেরা, তাহলে রাজাকারি করেন, ধর্ম বদলে ফেলেন, মুসলমান হয়ে যান, আল্লাহ আল্লাহ বলেন, তলে তলে জয় শ্রীরাম বা জয় শ্রীকৃষ্ণ, জয় মা দুর্গা বলেন, সামনে যে একটা টুপি পরেন, করেন হয় স্পার নইলে স্পার, পিনাকির মতো দালালি করেন, প্রচুর রাম ছাগল পাবেন, ফলোয়ার পাবেন, টাকা পাবেন, গোবিন্দর মতো করেন, বিভিন্ন ইসলামিক দলের ইয়েতে যাবেন, খাম পাবেন, টাকা পাবেন, করেন, ওইটা করেন। সকালে যায় জামাতের মিটিং এ, বিকেলে যায় চরমনাইয়ের মিটিং এ। অদ্ভুত ব্যাপার, বিচিত্র। আমি অবাক হয়ে যাই যে চরমনাইয়ের পীরের মিটিং এ যায়, জামাতের মিটিং এ যায় গোবিন্দ পারমাণবিক। আমি ভাবতে আমি বিস্মিত হয়ে যাই যে এটা কিভাবে সে করে। আর আপনারা যারা বলতেছেন যে প্রতিবাদ করলে, প্রতিবাদ তো করতেই হবে আপনাকে 2 দিন আগে আর পরে। 2 দিন আগে আর পরে আপনাকে কিন্তু প্রতিবাদ করতেই হবে। আপনাকে প্রতিবাদ করেই বেঁচে থাকতে হবে, আপনার পক্ষে কেউ থাকবে না। ওই যে আমাদের মতো 2-1জন নন রিলিজিয়াস মুসলিম পরিবারের যারা, তারা কথা বলবে। এমনকি মুসলিম পরিবারের কোনো লোক আপনার পক্ষে কথা বলবে না, যেমন এখন কেউ বলে না। কোথায় সেই রবীন্দ্রসঙ্গীত শিল্পী? একটা কথা তো এখন বলতে শুনি না। রবীন্দ্রনাথের বাড়িতে হামলা হইল, আপনি কি রবীন্দ্রসঙ্গীত শিল্পীদের প্রতিবাদ করতে শুনছেন বাংলাদেশে? শুনেন না। লালনের ভাস্কর্য ভাঙা হইলো, লালন আখড়ায় হামলা হইলো, আমার প্রিয় গায়িকা ফরিদা পারভিন এবং লালনের ঠিকাদার ফ্রড মাঝার কিন্তু প্রতিবাদ করে নাই, আমরা করেছি। আপনি করেছেন, আপনি তখন এত সেলিব্রিটি নন, আপনি তখন বাংলাদেশে থেকে প্রতিবাদ করেছেন, আপনি তখন কলেজে বা ইউনিভার্সিটির তরুণ, আপনি প্রতিবাদ করেছেন, আমরা করেছি। কিন্তু এখনো তারা করে না। মানে আমরা কি, আমাদের কি মানুষ বোকা মনে করে? আমরা কি বোকা, কিছু বুঝি না?
আসলে কেন কথা বলি, আসাদ নূরকে কেন বলতে হবে? আসাদ নূর আমার বয়স হচ্ছে মোস্ট জুনিয়র, তার বলতে হবে কেন? এটা তো বলবে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর। আসাদ যেগুলো বলছে এগুলো বলবে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর। আসাদ নূর যেগুলো বলছে এগুলো বলার কথা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, চিটাগাং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসরদের, বুয়েটের প্রফেসরদের। তারা বলবে, আমি কেন বলবো? আমার জায়গায় বলতে হবে আওয়ামী লীগ বিএনপির বড় বড় নেতারা বলবে। কেন আমি এগুলো বলতে যাবো? আমরা এই জন্য বলি, আমরা যখন অযোগ্য, যেটা আমি বারবার বলি, যখন অযোগ্যরা তার দায়িত্ব ফেল করে তখন ফরিদ এবং আসাদ নূরদের জন্ম হয়, এবং ইতিহাস এটাই বলে। আমাদের তো কোনো যোগ্যতা নেই, আমরা কেন কথা? আসাদ নূর বিয়ে, সে এখন বিয়ে করবে, সংসার করবে, বউ বাচ্চা নিয়ে থাকবে, তার জীবন এনজয় করবে। আসাদ নূরের কেন, আসাদ নূর কানাডা আমেরিকা বা ইউরোপ থাকলে কি তার জীবনের ঝুঁকি নেই? তার পরিবারের, আপনারা যারা বলতেছেন যে প্রতিবাদ করলে পরিবার ঝুঁকিতে পড়বে, আসাদ নূরের পরিবার নেই, আমার পরিবার নেই, আমাদের পরিবার নেই, আপনাদের চাইতে আমাদের ঝুঁকি বেশি। বরং আপনারা যারা মাইনরিটি আছে তাদের বরং এই মারলে অন্তত, হ্যাঁ বলেন, জি, বলেন। বরং আমি দুঃখিত ভাই, বরং এই কাজগুলো না করে একটু চুপ থাকলে আরো বরং এরকম অনেক প্রলোভন পেয়েছি মোটা অঙ্কের টাকা, মানে শুধু ইসলামটার একটু, মানে আমি যেটা করি, মানে এই যে ধরেন এখন তো আরো তো এই যে মুফতিরা একের পর এক মুফতি আসছেন, তোরা চিন্তিত। এই আমি এক সপ্তাহের একটা প্রপোজাল, এক সপ্তাহের ভিতরে একটা প্রপোজালের কথা বলি, স্পেসিফিক বলছি না, কারণ যে প্রপোজালটা দিয়েছিল তাকে সসম্মানে প্রত্যাখ্যান করেছে, অনুরোধ করেছিল ব্যাপারটা গোপন রাখতে। তো আমি এই জন্য সব একদম স্পেসিফিক বলছি না। তো বিশাল অঙ্কের, মানে এখন এইটা মানে একটা, আমার চোখের সামনে যে রক্ত আমি দেখেছি, আমার চোখের সামনে যে ধ্বংস আমি দেখছি, সেখানে আমি কি করে, মানে কেন, মানে পুরো আমার যদি হত্যাও করা হয় আমি তো এখানে থাকবো না, মানে থামার সম্ভব না। এই যে কুশল বরণ চক্রবর্তী দেখতে পাচ্ছেন, এই একটা মানুষ এই পুরো বাংলাদেশের হিন্দুদের জন্য যা কথা বলেছেন, যা চেষ্টা করেছেন, আজকে তার পাশে কতজন হিন্দু থাকবে আমি জানি না। মানে এইভাবে কিন্তু প্রদীপ নেভে, এইভাবে এই মানুষটা ক্ষতিগ্রস্ত হলে যদি চুপ থাকেন, প্রদীপ নিভে যাবে, এক আর কেউ কথা বলার থাকবে না। রাইট, কথা বলার তো থাকবেই না, এরা তো সেই কাজটাই করতেছে। আসলে তো কথা যাতে না বলে, ইয়েস, সেই জন্যই তো এগুলো করতেছে। কিন্তু আপনাদের আমি বলে রাখি, কথা কিন্তু একটা বিরাট শক্তি, পাওয়ার অফ ভয়েস, এটা বিরাট শক্তি। তার প্রমাণ আপনাদের সামনে আছে আসাদ নূর, তার প্রমাণ আমি আমি শেখ ফরিদ। আমি বড় কোনো রাজনৈতিক দলের নেতা না, কিন্তু আমার লাখ লাখ মিলিয়ন ফলোয়ার্সও নাই, ভিউ হয় না, তারপরে সরকার দৌড়ের উপরে থাকে, চিন্তিত থাকে। সেখানে আসাদ নূর, আপনাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করি, আপনার সাথে কলকাতায় যখন আমার দেখা হয়েছিল, আমি আপনাকে প্রগতিশীলদের বিভিন্ন সেমিনার, বিভিন্ন ইয়েতে আমি দেখেছি আপনাকে, আমি খুব পছন্দ বা সম্মান, আপনি নিজেও দেখেছেন, আমি আপনাকে সম্মান করি, কিন্তু তখন কিন্তু আপনি পাবলিকলি কথা বলেন না। মানে আপনি কিন্তু শুধু সোশ্যাল মিডিয়া একটা অ্যাকাউন্ট আপনার ছিল, এবং আপনার সাথে আমার বাংলাদেশে বিভিন্ন জায়গায় দেখা হয়েছিল, এক দুই জায়গায় আমার মনে আছে। আমি আপনাকে এমনি বয়োজ্যেষ্ঠ মানুষ হিসেবে সম্মান করতাম, কিন্তু আমি নিজে কখনো ভাবিনি আপনি এত ভালো কথা বলতে পারেন। থ্যাংক ইউ, আমি এটা এটা ভাবি নাই, মানে আমি এমনিতেই, মানে জি বলতে পারছি। আপনার, জি আমি আসলে আমার সিনিয়র ভাইদের গণজাগরণ মঞ্চে বক্তব্য দিই, তো আমি চাইতাম তারা যেহেতু আছে যোগ্য, তারাই বলুক। কারণ হলো যে সবাইকে তো আর সব কাজ করার দরকার নাই, ভোকাল এইভাবে আসুক। কিন্তু দেখলাম তারা নীরব, তাই এখন আমাকে কথা বলতে হলো। আর আপনি ঠিকই বলেছেন, আমি সবসময় পর্দার আড়ালে থাকার চেষ্টা করেছি। আপনি দেখবেন আমার কোনো বিখ্যাত ব্যক্তির সাথে আমার ছবি নাই, সেটা আওয়ামী লীগের নেতার নাই, বিএনপির নেতার নাই, কারোর সাথে আমার নাই, কিন্তু আমি বহু মানুষের সাথে চলেছি। আমার মনে হয় শুধু আপনার সাথে আমার ছবিটা আছে, বা ভিডিওটা কোনো কারণে কাকতালীয় ভাবে ছিল আর কি। যাই হোক, যেটা, ধন্যবাদ আপনাকে প্রশংসা করার জন্য। আসলে আমি আপনাদের বলি, যারা যেন কথা বলেন, আসাদ নূর বাংলাদেশে বড়জোর 200 নাস্তিক আছে, বড়জোর, মানে যারা প্রকাশ্য স্বীকার করে, তার মধ্যে আসাদ নূর কথা বলে, আসিম মহিউদ্দিনরা কথা বলে। এই দুই একজন যদি কথা বলে তারা এত প্রতিবাদ করতে পারে, তারা যদি হেফাজতকে ঠেকিয়ে দিতে পারে, জামাতকে ঠেকিয়ে দিতে পারে, আপনারা কেন 1 কোটি হিন্দু পারবেন না? কেন পারবেন না? এটা আমি জানতে চাই আপনাদের কাছে প্রশ্ন। আপনারা যারা মনে করেন আমাদের 22 জন লোক, 23 জন না কতজন মারা গেছে আসাদ নূর, আমাদের ব্লগার যারা অ্যাথিস্ট বলে মেরে ফেলেছে, নাস্তিক বলে মেরে ফেলেছে, 19 জনের মতো মোটামুটি, এরপরে আরো কিছু হ্যাঁ আছেন। 22-23 জনের মতো মেরে ফেলেছে, 20-50 জনের মতো দেশের বাইরে চলে গেছে। তো আমাদের সংখ্যাই তো ভাই 200 না সারা দেশে। তাহলে আমরা যদি প্রতিবাদ করে এত কিছু করতে পারি, আমাদের অধিকার আদায় করতে পারি, হেফাজত যদি আমাদের দেখে ভয় পায়, জামাত যদি আমাদের দেখে ভয় পায়, তাহলে আপনারা 1 কোটি হিন্দু আছেন, আপনারা আপনাদের অধিকার আদায় করতে পারবেন না? কেন পারবেন না ভাই? কেন আপনারা, এটা আমি বুঝতে পারি না। আপনারা কেন নিজেকে সংখ্যালঘু মনে করেন? আপনি কেন বলেন না যে আপনারা এই দেশে ভূমিপুত্র, যেটা আসাদ নূর বলেছে? আসাদ নূর আরেকটা কথা হয়তো এড়িয়ে গেছে, বা হয়তো খেয়াল নাই তার, বাংলাতে এই বাংলা জনপদে, যেটাকে বাংলা জনপদ বলা হয়, আমরা আসলে না মুসলমান ছিলাম, না বৌদ্ধ ছিলাম, না খ্রিস্টান ছিলাম, ইভেন নট হিন্দু। আমরা ছিলাম আসলে প্রকৃতি পূজারী। বাঙালির কিন্তু একটা ধর্ম ছিল, বাঙালির কিন্তু একটা আলাদা দর্শন ছিল, এগুলো কেউ বলে না, আমাদের ইউনিভার্সিটি প্রফেসররা বলে না, মুসলমানরা তো বলবেই না, এমনকি হিন্দুরাও বলবে না। আমরা ছিলাম আসলে প্রকৃতি পূজারী। যেমন প্রি ইসলাম যুগে, যেমন মোহাম্মদের আগে আরবরা ছিল প্যাগান, পৌত্তলিক, আমরা সেটারই একটা কোয়ালিটি। আমরা ছিলাম হলো প্রকৃতি পূজারী, তারপরে আমরা হয়েছি হিন্দু, তারপর হয়েছি আমরা বৌদ্ধ বা জৈন, তারপর হয়েছি খ্রিস্টান,
তারপর হয়েছে মুসলমান, সরি তারপর মুসলমান, তারপর খ্রিস্টান, কারণ খ্রিস্টান ধর্ম আমাদের এই অঞ্চলে অনেক পরে আসছে, আগে আসছে ইসলাম। তো এইভাবে ঠিক যেমন সিন্ধ এবং বেলুচ মুসলমান নেতারা স্ট্রিক্টলি বলে দিয়েছে উই আর সিন্ধ ফ্রম 6,000 ইয়ার্স, বেলুচ বলেছে উই আর বেলুচ ফ্রম 7,000 ইয়ার্স, তেমনি আমরা কিন্তু 4,000 5,000 বছর আগে আমরা প্রকৃতি পূজারী, আমরা ন্যাচারালিস্ট, আমরা প্যাগানও ছিলাম না, ন্যাচারালিস্ট আমরা। তো এইগুলো আমাদের মনে রাখতে হবে, আমাদেরও নিজস্ব ঐতিহ্য ছিল। এখন সময়ের পরিবর্তনে, সভ্যতার পরিবর্তনে মানুষ বিভিন্ন সংস্কৃতি ধর্ম গ্রহণ করে, বর্জন করে। যেমন এই পোশাক আমার না, আসাদ নূর যেটা পড়ছে ওটা বাঙালির পোশাক না, এই পোশাকগুলো আমাদের ছিল না, আমরা প্রকৃতি পূজারী এবং তৃণভোজী ছিলাম। এমনকি তৃণভোজী, এই যে যাদের তৃণভোজী ইস্কন ছিলাম। মিসকন বলার, এত শুক্রে ইস্কন তো আসছে 8 দিন, শুক্রে 8 দিনের নাম হচ্ছে ইস্কন, ইনসেক্ট অফ এই হিন্দু হিন্দু রিলিজন। কিন্তু আসলে তো এই বাঙালি বলতে যাদের বোঝায়, ইতিহাস কি বলে, আরে ভাই কানামাছি খেলার বয়স 5,000 বছর, গোল্লা সুট খেলার বছর 4,000 বছর। আর এই কানামাছি আর গোল্লা সুট খেলা পৃথিবীর কোন জাতি বলে নাই তাদের, তার মানে এটা ইট ইজ আওয়ার। এটা আপনাকে মনে ভাই নিজেকে আগে শিখেন, আমি কে আগে, নো তাই সেলফ, সক্রেটিস 2,500 বছর আগে তার জন্য বলে নাই। নো তাই সেলফ প্রত্যেকটা মানুষের জন্য বলতে হবে, প্রত্যেকটা শ্রেণী, প্রত্যেকটা বর্ণ, আমি বর্ণ বলতে গায়রং বলি নাই বা পেশা না, প্রত্যেক শ্রেণী বর্ণ পেশার মানুষকে, প্রত্যেক ব্যক্তিকে নো তাই সেলফ, তার মানে নিজেকে চিনতে হবে আপনি কে। আমি আগে লজ্জা পেতাম, হায় হায় আমি বাঙালি কালা, ওই যে ভুট্টোরা বলতো পাকিস্তানে, লজ্জা পাইতাম। তারপর বললাম হায় হায় আমি তো একটু প্রাউড করলাম যে আমি তো ভারতীয় সিভিলাইজেশনের অংশ। তারপরে দেখলাম হায় ব্রিটিশ আমেরিকার মতো তো আমি না। কিন্তু আমি যখন ইতিহাস পড়ে দেখলাম আরে বাবা রে বাবা, আমি যখন সভ্যতার ইতিহাস পড়লাম, আর আমারও তো ইতিহাস আছে 4,000 বছর 5,000 বছর আগের, কেন আমি প্রাউড ফিল করবো না? আমি বাঙালি, বাঙালি মানে হিন্দু নয়, বাঙালি মানে মুসলমান নয়, বাঙালি মানে কিন্তু খ্রিস্টান নয়, বৌদ্ধ নয়। আবারও বলে দিই, আজকে আমি কেন যে এই কথাটা যেহেতু মনে উঠছে তাই আসাদ নূরের চ্যানেলে বললাম, আপনি ইতিহাস খুঁজে দেখেন, গোল্লাসুট খেলার বয়স 5,000 বছর, হিন্দু ধর্মের বয়স 4,000 বছর, কানামাছি খেলার বয়স 6,000 বছর, কিন্তু ইসলাম ধর্মের বয়স 1,500 বছর, খ্রিস্টান ধর্মের বয়স 2,500 বছর। এগুলো আপনারা একবার ভেবে দেখবেন। আমি কোনো ধর্মের বিরোধিতার জন্য বলতেছি না, আপনাদেরকে ইয়াদ ইয়াদ করিয়ে দিলাম, মনে করিয়ে দিলাম, স্মরণ করে দিলাম। তাহলে আপনি প্রাউড ফিল করবেন না। আগে আমি আমার স্কিন নিয়ে আমার একটা কি বলে, মানে অনেকটা এই ছিল, ভীতি ছিল, হ্যাঁ হ্যাঁ আমার স্কিন নিয়ে কি বলে ইংরেজিটা ভুলে গেছি, মানে হীনমন্যতা ছিল, কমপ্লেক্সিলিটি না কি যেন নাম আমি ভুলে গেছি ইংরেজিটা, হীনমন্যতা ছিল। পরে দেখি না এটাই তো, আমি তো তাই, আমি তো তাই, এটাই আমার আইডেন্টিটি, আমি কে, হু এম আই, আমার কালার আমাকে বলে দেয়। আসাদ আমার সাথে ফর্সা, তার মানে এই নয় যে আসাদ ইংরেজ, এর মানে এই নয় আসাদ আমেরিকান বা কানাডিয়ান, আসাদ বাঙালি। আসাদেরও 4,000 বছর ইতিহাস আছে, 5,000 বছরের, মানে আমরা যারা বাঙালি, এটা হচ্ছে আমাদের। তো আমি যারা হিন্দু আছেন তাদের বলে, আপনারা 1 কোটি মানুষ, আপনারা কেন ভারতের দিকে তাকিয়ে থাকবেন, কেন আমেরিকার দিকে তাকিয়ে থাকবেন, কেন জাতিসংঘের দিকে তাকিয়ে থাকবেন, জেনেভার দিকে? আপনাদের মুরুদ নাই? আর যদি একটা জিনিস আপনাদের বলে দেই, যে নিজেকে রক্ষা করতে পারে না তাকে কেউ রক্ষা করবে না, কেউ রক্ষা করবে না, নো বাড়ি। আজকে আসাদ নূর নিজের প্রচেষ্টায় সে ইন্ডিয়া হয়ে তাকে আজকে একটা অবস্থানে যেতে হয়েছে, এটা তার প্রচেষ্টা, তার প্রতিবাদ এবং প্রচেষ্টা। আপনাদের প্রতিবাদ এবং প্রচেষ্টা করতে হবে। আমরা আছি আপনাদের সাথে, শুধু আমরা না, অনেক ভালো মুসলমান যারা আছে, আমি ভালো মুসলমান বলতে বলছি যারা মানবিক কিছুটা, তারা আপনাদের পক্ষে থাকবে। আমরা 2-4 জন 100 জন এথিস্ট বা সেকুলারকে আপনাকে রক্ষা করতে পারবো না। বাংলাদেশের মুসলমানরা আপনাদের পক্ষে অবশ্যই থাকবেন, কোনো সন্দেহ নেই। কিন্তু আপনারা প্রতিবাদ করেন ভাই, প্রতিবাদ করলেই মানুষ আসে, প্রতিবাদ না করলে কেউ আসে না। নানা পাঠাগারের সিনেমা দেখেন নাই? ওই যে বাচ্চাটা এসে বলে আমার মায়ের তোরে মারতেছে, আমার মায়ের রক্ষা করে, তখন ওই বাচ্চাটা কি করে, একটা পাথর দেখবে ঢেল মার, আমি তোর মায়ের বাঁচাবো কিনা। জি, আপনার মাকে আপনাকে রক্ষা করতে হবে, যেমন আমরা আমাদের দেশকে রক্ষা করার জন্য প্রতিবাদ করে যাচ্ছি। আমরা কোনো রাজনৈতিক দলের নেতা না, আসাদ কোনো রাজনৈতিক দলের নেতা না, আমরা মাইনরিটি ইনটু মাইনরিটি, আমরা হচ্ছে সংখ্যালঘুর ভেতরে সংখ্যালঘু। আপনাদের হিন্দুদের মারলে, খ্রিস্টান মারলে, বৌদ্ধ মারলে, তাও আন্তর্জাতিক ভাবে কেউ কিছু বলে, জাতীয় ভাবে কেউ কিছু কিছু অন্তত বলে পক্ষে আপনাদের, আমাদের বলার কেউ না। ইভেন আমাদের পরিবার আমাদের পক্ষে বলবে না। কালকে যদি আসাদকে মেরে ফেলে, ওই যেখানে ঘুরে বিদেশ ওইখানে, বা আমি যেখানে আছি মেরে ফেলে, আমাদের আত্মীয় স্বজনই বলবে ভালো হয়েছে, পক্ষে থাকবে না ভাই। তাহলে আমরা যদি আমাদের কণ্ঠ ভোকাল রাইজ করতে পারি, আপনারা কথা বলেন, কথা বলা যে কত বড় শক্তি, আমি প্রমাণ, আমি শেখ ফরিদ আপনার সামনে তার প্রমাণ, আসাদ নূর তার প্রমাণ। কথা বলেন অন্তত ভাই, স্পিক ফার্স্ট, কিছু না হোক, লিস্ট প্লিজ স্পিক, স্পিক অ্যান্ড স্পিক। আপনাকে বলতে হবে, আপনি যদি নির্যাতিত হন আপনাকে তো কেউ পক্ষে নেবে না, কেউ নেবে না। আপনি সারাদিন ওই যে সেই বউটার মতো মায়ের খাইতেই হবে আপনাকে। আপনি যদি মায়ের খাইতে চান তাহলে নীরব থাকেন, কারণ আমি তো আপনাকে ডোর টু ডোর গিয়ে আপনাকে বলতে হবে। আমি যদি আপনার পক্ষে কথা বলতে পারি, সংখ্যালঘুর পক্ষে, হিন্দুর পক্ষে, বৌদ্ধের পক্ষে, খ্রিস্টানের পক্ষে, আসাদ নূর যদি মুসলিম পরিবার ব্যাকগ্রাউন্ড থেকে আসে বলতে পারে, আপনি কেন আপনার স্বার্থ নিয়ে বলবেন না ভাই? আপোষ করে আপনি আপোষ করে কোনোদিন, কবুতর আর বাস পাখির কোনোদিন আপোষ হয় না, হয় আপনাকে খুব বাস পাখি খেয়ে ফেলবে, আদারওয়াইজ আপনাকে বাস পাখি হয়ে বাঁচতে হবে। আবারও বলে দিই তুর্কি প্রবাদ, কবুতর আর বাস পাখির বন্ধুত্ব হয় না, আপোষ হয় না, মীমাংসা হয় না।
আপনাকে হয় বাজ পাখি হয়ে বাঁচতে হবে, আর না হলে আপনাকে কবুতর হয়ে বাজ পাখির পেটে চলে যেতে হবে। এখন ডিসিশন ইজ ইওর, আমাদের না। যেমন আপনি দেখেন বেলুসরা 75 বছর যাবৎ ফাইট করতেছে, 75, তারা জানে তারা মারতেছে মরতেছে, কিন্তু তারা হাল ছাড়ে নাই। আমি বলছি না আপনারা এরকম কিছু করেন, কিন্তু আপনারা তো এই দেশের নাগরিক, আপনারা তো বিদ্রোহী নন। বেলুসরা তো বিদ্রোহী, তারা বিদ্রোহ ঘোষণা করেছে। আপনারা বাংলাদেশের নাগরিক, আপনি আপনার রাইটস আদায় করেন, আপনি আপনার অধিকার আদায় করেন। দেখবেন সবাই কথা না বলে, আপনি যদি মনে করেন আমি কথা বলে আমার বউ পোলাপান বিপদে পড়বে, একটু লজ্জা নিয়েন না, রাগ করেন না, আমার গালি দিয়েন না, কিছু মনে করেন না। আমি হিন্দু ভাইদের বলতেছি, সংখ্যালঘু ভাইদের। তা আপনি যে নীরব আছেন, আপনার বোনটা কি নিরাপদ? আপনি আমার চোখে আঙ্গুল চোখে তাকায় বলেন তো দেখি, আপনার বোনটা রাস্তায় নিরাপদ যায়? আপনার বোনকে সপ্তাহে কয়বার গায়ে হাত দেয় আমি কিন্তু জানি, আপনি জানেন না। আপনার মাকে কে কি দৃষ্টিতে দেখে এলাকার মাতব্বর, এলাকার নেতারা খেতারা, আমি কিন্তু পরি জানি। আপনাকে হেয় করার জন্য বলতেছি না। আপনি নীরব থাকলে আপনার বোনটা নিরাপদ থাকবে না, আপনার স্ত্রী নিরাপদে থাকবে না, আপনার মা নিরাপদে থাকবে না, আপনার কন্যা নিরাপদে থাকবে না, আপনি নিজেও নিরাপদ না। বরং প্রতিবাদ করলেই আপনাকে মানুষ ভয় পাবে। আপনি দেখবেন ওই যে ছোট ছোট প্রাণী আছে কিন্তু ওগুলো বিপজ্জনক, মানুষ ভয় পায়। কিন্তু মানুষ কিন্তু এই গাধাকে ভয় পায় না, গাধা অনেক বড়, কিন্তু ছোট ছোট পিঁপড়াকে ভয় পায়। একটা পিঁপড়া মৌমাছি দেখে মানুষ ভয় পায়, কারণ কি? কারণ তার প্রতিরোধ করার ক্ষমতা আছে, গাধার নাই। তো আপনারা প্রতিবাদ করেন, প্রতিরোধ এমনি চলে আসবে। প্রতিবাদ করা শুরু করলে প্রতিরোধ সৃষ্টি হবে। আর তার চেয়ে বড় কথা, যেহেতু এটা রাষ্ট্রীয়, এই সংখ্যালঘু নির্যাতনটা রাষ্ট্রীয়, খোদ রাষ্ট্র জড়িত, রাজনৈতিক সংগঠন জড়িত, এবং আন্তর্জাতিকভাবে এর সাথে পাকিস্তান জড়িত, তুরস্ক জড়িত, মিডল ইস্টের কিছু দেশ জড়িত। সুতরাং এটা আপনাদেরকে সতর্ক পদক্ষেপ নিতে হবে। আপনি পারমাণবিক ওই কি গোবিন্দ পারমাণবিক হয়ে আপনি টিকতে পারবেন না রে ভাই। গোবিন্দ পারমাণবিকের সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন মুসলমান থাকতে হইতে হবে, আর নাহলে বাংলাদেশ ছেড়ে চলে যেতে হবে। পাকিস্তানেও কিন্তু বামপন্থীরা আপোষ করতে করতে এখন তাদের আগে স্বীকার করতে হয় আসাকে রাসূল। আমি দায়িত্ব নিয়ে কথা বললাম, পাকিস্তানের বামপন্থীরা এই কাজ করছিল, মৌলবাদীদের সাথে আপোষ করছিল, করতে 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 এখন তাদের আগে প্রকাশ্য স্বীকার করতে হয় প্রত্যেক কমরেডকে যে তারা আশাকে রাসূল তারপর রাজনীতি করে। তিনি বাংলাদেশে যারা আছেন, আপনাদের বউ, মা, কন্যা, আমি আপনার স্ত্রী, আমি হেয় করার জন্য বলতেছি না। এটা আমার আমি কষ্ট পাই তাই বলতেছি। আপনার স্ত্রী, মা, কন্যা এরা জিম্মি বর্তমানে বাংলাদেশে, এ আপনাদের নীরবতার জন্য। আপনি নীরব আছেন বলে আমি দায়িত্ব নিয়ে বললাম, আমার বাড়ির সামনের যে গলি, সেইখানে মাত্র 2টা পরিবার ছিল হিন্দু, সরি 2টা পরিবার মুসলমান। আমার ঘরের সামনে যে গলি, এখন সেখানে আছেই মাত্র 3টা পরিবার হিন্দু, আর সব মুসলমান। এরা কোথায় গেল? এরা কোথায়? আপনারা থাকতে পারবেন প্রতিবাদ না করে? পারবেন না। পালায় কোথায় যাবেন? পশ্চিমবঙ্গে যাবেন, পশ্চিমবঙ্গ থেকেও আপনাদের তাড়াবে, তখন কোথায় যাবেন আপনি? তাই আমি বলবো যে আপনারা ঐক্যবদ্ধ হন, লিখেন, বলেন, যার যেভাবে কথা, যে কথা বলতে পারেন কথা বলবেন, যে লিখতে পারবেন সে লিখবেন। দেখবেন আপনাদের আর কিছু হবে না। আমি চাই বাংলাদেশে একটা ডাইভার্সিটি থাকুক, আমি চাই না বাংলাদেশ সংখ্যালঘু হোক, শূন্য হোক। যদি এটা ঘটবে, যদি এটা ঘটার সমূহ সম্ভাবনা 99%। কারণ আফগানিস্তান শূন্য করে ফেলছে, পাকিস্তান 1% চলে গেছে, বাংলাদেশকে ওই প্রক্রিয়া নিচ্ছে। কিন্তু আমি চাই বিং এ বাংলাদেশি, বিং এ বেঙ্গলি, আমি চাই বাংলাদেশের সংখ্যালঘুরা থাকুক। এই বাংলাদেশের কত সুন্দর একটা ভবিষ্যৎ ছিল, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এবং আরো যারা আদিবাসী উপজাতি ছিল, সবাই মিলে একটা সুন্দর গণতান্ত্রিক রাষ্ট্র আমরা বানাইতে পারতাম। কিন্তু দেশি বিদেশি চক্রান্তের কারণে, মৌলবাদী শক্তিদের কারণে, যত্রতত্র ব্যাঙ্গের ছাতার মতো কওমি মাদ্রাসার বানানোর কারণে আজকে আমাদের দেশটা ধ্বংসের দ্বার প্রান্তে। আর কওমি মাদ্রাসার কথা কি বলবো ভাই, বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটি তো এখন হায়ার মাদ্রাসা হয়ে গেছে, স্যারেরাই বলে। আর আর বুয়েট তো এখন হয়ে গেছে আপনার কি, বুয়েট হয়ে গেছে তাবলিগের হেড অফিস, কাকরাইল, দ্বিতীয় কাকরাইল, সব সাথী পয়দা করে এখানে। ইউনিভার্সিটি গুলো শিবিরের সাথী, আর বুয়েট বানায় হলো চিল্লার সাথী। এই দেশটা কোথায় যাবে ভাই? তবে আমি একটা জিনিস আর একটা বলি, আমি মাইনরিটির কথা বলি, তবে পৃথিবীতে একদিন বাংলাদেশে যারা রাজনীতি করে, ইতিহাসে এরা ঘৃণ্য ব্যক্তি হিসেবে পরিচিত হবে। দেখবেন আপনি এই বাংলাদেশের মানুষের নেতাগুলো, রাজনৈতিক নেতাগুলো, এমনকি বামপন্থী সহ, এরা যে কত মিথ্যাবাদী, ধোঁকাবাজ এবং আত্মঘাতী, এরা চিন্তাও করতে পারতেছে না সাময়িক ক্ষমতার আশায়, সাময়িক ক্ষোভে। আমি কি আওয়ামী লীগ করি, কিন্তু আমাকে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতে, মুক্তিযুদ্ধের পক্ষে বলা আর আওয়ামী লীগের পক্ষে কি এক? মুক্তিযুদ্ধের পক্ষে বললে আওয়ামী লীগের পক্ষে চলে যায়। তাই আমি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা বাদ রাখবো? আপনি মুক্তিযুদ্ধের পক্ষ নেন, তাইলে তো হয়ে যায়। আসাদ নয় মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে, সেটা আওয়ামী লীগের পক্ষে, আপনি নেন না কেন মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেন? আপনি যখন মুক্তিযুদ্ধের পক্ষ হয়ে যাবেন, তাহলে তো তখন ফরিদের কথা, আসাদের কথা আপনার পক্ষে চলে যাবে। কিন্তু আপনি তো ভিতরে ভিতরে আসলে আওয়ামী লীগ বিরোধী না, ভিতরে ভিতরে বঙ্গবন্ধু বিরোধী না, ভিতরে ভিতরে আসলে তো আপনি মুক্তিযুদ্ধ বিরোধী। তাই ফরিদের কথা, আসাদের কথা আপনাদের খারাপ লাগে। তাই ফরিদের কথাই মনে হয় খুব খারাপ, আওয়ামী লীগ হয়ে গেছে। আচ্ছা, কালকে যদি বিএনপি বলে যে আমরা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি, এবং সেটা আন্তরিক ভাবে বলে, তাহলে তো পরশুদিন আওয়ামী লীগ বলবে আমরা বিএনপির লোক, তাই না? তা তো আমরা বলতে দেখি না। যারা, আমি বামপন্থীদের বলি বাংলাদেশের, যারা এই বদমাইশিটা করেন, যে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের পক্ষে বলে আওয়ামী লীগের পক্ষে, আওয়ামী লীগ বেনিফিশিয়ারি হবে। তা আপনারা যারা এই যে তথাকথিত 5ই আগস্টের আন্দোলনে যুক্ত হইলেন,
এখন কারা বেনিফিশিয়ারি হয়েছে? আমরা তো দেখলাম জামাত আর পাকিস্তান বেনিফিশিয়ারি। তাহলে এখন যদি ঠিক আমাদের যে ব্লেম দিয়েছেন সেই ব্লেমটা যদি এখন চিঙ্কুবামদের দেই, গতকাল আকাশ স্যার, অধ্যাপক আকাশ একেবারেই সরল একটা মানুষ, খুবই মানে একেবারে মাইটের ভদ্র মানুষ। আমার মনে হয় জীবনে কোনোদিন মানে একটা ফুলে টোকা কাউকে দেন একটা পিঁপড়া মারে নাই। সেই লোকটা কালকে শুধু বলছে যে 5 তারিখে যারা আন্দোলনে যোগ দিয়েছিল তারা প্রতারিত হয়েছে, বাংলাদেশের চিঙ্কুবামেরা তারে পারে না তো ছিঁড়ে খেয়ে ফেলে, এরকম অবস্থা হয়ে গেছে। মানে এই কথাটাও নাকি আওয়ামী লীগের পক্ষে চলে গেছে। আরে ভাই, গণতন্ত্রের কথা বললে, ভোটের কথা বলে যদি আওয়ামী লীগের পক্ষে চলে যায় আমি কি করবো? আমি তো গণতান্ত্রিক, আই এম এ ডেমোক্রেটিক, আমি ডেমোক্রেসির ফেভারে কাজ করবোই। আমি আমি মানুষের মানবাধিকারের পক্ষে কাজ করবোই, আমি সংখ্যালঘুর পক্ষে কথা বলবোই, আমি তো জি, মুক্তিযুদ্ধের পক্ষে বলবোই। কার পক্ষে গেল না গেল এটা তো আমার যায় আসে না। আমি তো ভাই এমপি এক্স্যাক্টলি। হবো না, আসাদ তো মন্ত্রী, আসাদ বলছে জীবনে দেশেই যাবে না। আমারও খুব একটা ইচ্ছা নাই, কারণ দেশের যে অবস্থা হয়েছে, এই দেশে গেলে বুকটা ফেটে যাবে দুঃখে কান্না, যে এটা কোন দেশ আমার। 90 সালে আমি যে সাম্প্রদায়িক সম্প্রীতি দেখেছি, আমি 90 সালে নিজের চোখে দেখেছি আওয়ামী লীগ বিএনপি পাশাপাশি মিছিল করতো, পাশাপাশি একই রাস্তায়। এখন আপনি দেখেন, নাই, নাই, মানে সব মিনিমাম সব শেষ, গণতন্ত্র নাই। সব তাহলে এই শেষ। দেশে আমি গিয়ে কি করবো? বাংলা পৃথিবীতে একটি মুসলিম কান্ট্রি ছিল, মানে মুসলিম অধ্যুষিত, মুসলিম কান্ট্রি না সরি, মুসলিম অধ্যুষিত একটি দেশ ছিল, সেটা বাংলাদেশ, যার কথা ছিল গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য। পৃথিবীতে প্রথম মুসলিম মহিলা প্রধানমন্ত্রী হচ্ছেন খালেদা জিয়া, বেনজির ভুট্টোর পরে। একটা সম্ভাবনা তৈরি হয়েছিল বাংলাদেশে, সেটাকে আমাদের বাংলাদেশের নেতারা, আমি কিন্তু, অনেকেই বলে আমি কেন জামাতকে দোষী না, আরে ভাই জামাতের কাছে তো আমার আশাই নাই, ওর কাছে তো আমার কোনো চাহিদাই নাই, আমি ওর সমালোচনা কেন করবো? তো রাইট। মুক্তিযুদ্ধ বিরোধী, তো আমার চাহিদা বাংলাদেশের রাজনীতিকদের কাছে। জি, জি ওই বলেন। যে ওই অনেক চাহিদাটা তো পূরণ করছে না শেখ ফরিদ ভাই। মানে এখানে একজন বলছেন যে হিন্দুরা দেশের ভেতরে পৃথক নিরাপদ অঞ্চল না, এটা পারবে না, কারণ হিন্দুরা ইহুদিদের মতো না, এতটা সাহসী এবং সৎ সাহসী না, এতটা ডেডিকেটেড না, এই কাজ করবে না, আমছালা দুটোই যাবে। শেখ শেখ ফরিদ ভাই, সময়ের স্বল্পতার কারণে আমাদের শেষ করতে হচ্ছে। আপনার এই শেষের কথাগুলো আমার একটা কথার সাথে আমার দ্বিমত নেই, বরং আপনি সবগুলো উদাহরণ খুব চমৎকার দিয়েছেন। তার মাঝখানে একটা কথা আমার খুব দাগ কেটেছে, যে দেখবেন একটা গাধাকে কিন্তু মানুষ ভয় পায় না, একটা পিঁপড়াকে যতটা ভয় পায়। সাইজ দিয়ে, সংখ্যা দিয়ে কখনো আসলে তার যোগ্যতা প্রমাণ করা যায় না। আপনি সংখ্যায় কম, কিন্তু আপনি যদি ভালো, আহ, সবচেয়ে হিন্দুদের সবচেয়ে বড় শক্তি যে তারা বাংলাদেশের মুসলিমদের যে অনেক বেশি শিক্ষায়, সুশিক্ষায় এগিয়ে, এক্স্যাক্টলি ভালো লিখতে পারতো, কারেক্ট। ভালো লেখেন রে ভাই, এটাই করেন। কারণ আপনাদের কমিউনিটি আপনারাই ভালো বুঝবেন। আমরা বেশি কিছু বলতে গেলে আবার অনেকে এসে বলে যে, ওই যে গোবিন্দ প্রামাণিকের ব্যাপারে আমার যে এক্সপিরিয়েন্স, দালালদের পরিচয় করে দিলে উল্টা আমারে বলে আমি কি হিন্দু নাকি। এই যে ভারত ভারত বাংলাদেশের হিন্দুদের কোনো সাহায্য করবে না, বিজেপি যে বাংলাদেশের হিন্দুদের বন্ধু না, এটা বলতে গেলে বলে যে আপনি আমাদের ভেতরে নাক গলান কেন। আমি তো শুনতে রাজি না। মানে যার যার হিসাব সেই করুক। শেখ ফরিদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সমৃদ্ধ করার জন্য। আপনার জন্য শুভকামনা। ভালো থাকবেন, এবং আগামী বৃহস্পতিবার আপনার সাথে আবার দেখা হবে। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ, আমাদের সাথে ছিলেন দীর্ঘ সময়। আপনাদেরকে ধন্যবাদ, এবং আমি যদি বেঁচে থাকি দেখা হবে আগামী সপ্তাহে।